হ্যালো, আসসালামু আলাইকুম। ক্লাস 10 এসএসসি 27, কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে কিন্তু আমাদের একটা নতুন চ্যাপ্টার নিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। সেটা হচ্ছে অধ্যায় 8, যেটা মূলত আমরা একটা রেচন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। রেচনটাকে যদি আপু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে আমাদের ময়লা আবর্জনা বের করার একটা প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা একটু ঝটপট ক্লাসটাতে জয়েন করে ফেলি, আর যারা ফ্রেন্ডরা আমরা সব একসাথে ক্লাস করি তাদেরকে একটু ঝটপট নক করে দেই, ইনবক্সে বলে দেই যে আমাদের ক্লাসটা শুরু হয়ে গিয়েছে এবং তারা যেন ঝটপট ক্লাসটাতে জয়েন করে ফেলে। তো তোমরা সবাই ঠিক আছো কিনা, অল গুড কিনা? প্রতিদিনের মতো একটু পোলাপোকে বলো যদি সব ঠিকঠাক থাকে, ইয়েস। যদি একটু মন খারাপ থাকে বা কিছু নিয়ে একটু প্যারায় থাকো, নো দিতে পারো, আপু দেখছি কি হয়। ওকে, হিয়ার উই গো। দেখি কার কি অবস্থা, জীবন কেমন চলছে। নাইনের থেকে কি মনে হয়, 10 বেশি প্যারাদায়ক? একটু প্রেশার বেশি না? 10-এ ওঠার পর মনে হয় একটু প্রেশারটা বেশি পড়ে গেল। 9-এ ওঠার সময় তো এসএসসি পরীক্ষার এই প্রেশারটা এতটা বেশি ফিল করি না, কিন্তু 10-এ ওঠার পর মনে হয় যে আয় হায়, এখন তো বোর্ড পরীক্ষায় আমার বসতেই হবে, এবার আর আমার কোনো রেহাই নাই, এসএসসি কয়েকদিন পরে চলে আসবে, এরকম একটা ফিলিং চলে আসে না ভিতরে? আসে তো। আচ্ছা, ঠিক আছে। বেশিরভাগেরই ভালো অবস্থা, খুবই ভালো লাগলো জেনে। আমরা একটু দেখি, বাকিটা একটু জয়েন করুক, তারপর আমরা ক্লাসটা আমাদের শুরু করব, ঠিক আছে? তো গতকালের চ্যাপ্টারটা কি তোমরা পড়েছো? আপু যে তোমাদেরকে ভিডিও দিয়েছি অনেকগুলা, পরিপাকের ক্লাসের পুরো একটা ওভারভিউ দিয়েছি। আমার কিন্তু এটা একটা নিয়ম, সেটা হচ্ছে আমি একটা নতুন ক্লাসে যাওয়ার আগে, তার আগের দিন, অর্থাৎ আগের দিন বা আগের মুহূর্তটাতে আমি লাস্ট ক্লাসে যেটা পড়ানো হয় সেটা বা আমি যেটা পড়াই সেটার একটা ওভারভিউ বা স্লাইড দেখে দেখে আমি তোমাদেরকে একটা ভিডিও পোস্ট করি। তো যে কাজটা করতে হবে, ক্লাসে আসার আগে তুমি আগের দিনে যে জিনিসটা আপু পড়িয়েছি সেটা একটু রিভাইজ দিয়ে ফেলবা। কেন আমি বলি এটা করার কারণটা কি? বায়োলজিতে অনেক কিছু মনে রাখার ব্যাপার থাকে, বুঝে বুঝে তো আমরা পড়ি। একই সাথে এই জিনিসগুলো আমি যদি বারবার রিভাইজ না দিই, আমার ব্রেইনে কিন্তু এই জিনিসগুলো বেশি দিন থাকবে না। কারণ আমি তো শুধু বায়োলজি নিয়ে পড়াশোনা করি না, আমার ফিজিক্স আছে, ম্যাথ আছে, কেমিস্ট্রি, বাংলা, সমাজ, ধর্ম, ইংরেজি, এত এত সাবজেক্ট, এত এত ইনফরমেশন তো আমার ব্রেনের পক্ষে সবকিছু রাখা সম্ভব না। তাই কি করতে হবে, এই যাবতীয় সাবজেক্ট গুলো আমাদের একটু বুঝে বুঝে বারবার রিভাইজ দিতে হবে, যেন যখনই আমার এই টপিকটা থেকে প্রশ্ন আসুক না কেন আমি যেন অ্যান্সার করতে পারি। ঠিক যেমন মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, পাওয়ার হাউস। এটাকে তুমি প্রতিদিন রিভাইজ করছো না, কিন্তু এটা তোমার মাথায় গেঁথে গেছে কিভাবে, তুমি বারবার এই জিনিসটাকে নিয়ে পড়াশোনা বা গবেষণা করার জন্য, তাই না? তার জন্য আমি তোমাদের প্রত্যেকটা ক্লাস, নতুন ক্লাসে নতুন একটা টপিক শুরু করার আগে আপু কিন্তু তোমরা এটা মাথায় রাখবে, আপু অবশ্যই তোমাদেরকে লাস্ট ক্লাসের একটা ওভারভিউ দিয়ে দিব। তোমাদের কাজ হবে সেই ভিডিওটা 5 থেকে 6 মিনিটের হয়ে থাকে, সেটা জাস্ট ঝটপট একটু দেখে নেওয়া, যেন তোমার ব্রেনকে তুমি রিমাইন্ড দিতে পারো যে তুমি হ্যাঁ লাস্ট ক্লাসে এই এই টপিকগুলো আমি পড়েছি। তারপরে কি করবা, আজকের ক্লাসটাতে একটা নিউ রিফ্রেশমেন্ট নিয়ে চলে আসবা, যে হ্যাঁ আমি আগে যা যা পড়েছি সেগুলো আমার অলরেডি পড়া হয়ে গিয়েছে, এখন আমি নতুন কিছু পড়বো। আর প্রতিটা সপ্তাহে, আমি আবারও বলছি, এই যে আগামীকালকে বৃহস্পতিবার, তারপরের দিন শুক্র শনিবার, এই দিনগুলাতে তো স্কুলের, এখন তোমাদের স্কুল অফ, তাই এই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে তোমার, ঠিক আছে? সবার থেকে এগিয়ে যেতে হবে। কিভাবে এগিয়ে যাব আমি? এই যে তোমার 10 MS এ আমরা প্রতি সপ্তাহে যেই যে চ্যাপ্টার গুলা পড়াচ্ছি, তোমার কাজ হবে, তোমরা অবশ্যই টেস্ট পেপার কিনেছো, রাইট? বা আপু তোমাদেরকে দেখবে যে তোমাদের বড় আপু ভাইয়াদের এসএসসি 26-এ অনেকগুলা ক্লাস নিচ্ছি এমসিকিউ। তো সেই যে চ্যাপ্টার গুলার উপর আপু নিচ্ছি, সেই চ্যাপ্টার গুলার থেকে কোন কোন এমসিকিউ গুলো আমার বোর্ড পরীক্ষাতে আসে সেটা একটু মার্ক করে রাখবো, কারণ তোমাদের তো শর্ট সিলেবাস না, তোমাদের ফুল সিলেবাসের উপর পরীক্ষা হবে। তাই এখন থেকে তুমি নিজেকে ওভাবেই প্রস্তুত করো যে এসএসসি রাখ দিয়ে তোমার অনেক বেশি প্রেশার না পড়ে যায় তোমার উপর। যেহেতু তোমার কাছে সময় আছে, সময়টাকে আমি কেন অপচয় করবো, এটাকে আমি যথোপযথভাবে ব্যবহার করবো, ঠিক আছে? তো কি করব, এসএসসি 26-এ আপু যে চ্যাপ্টার গুলোর উপর এমসিকিউ ক্লাস নিচ্ছি সেগুলো একটু দেখে নাও, বা তোমরা দেখবে নিচে একটা লিংক দেওয়া থাকে স্লাইডের, সেই স্লাইডটা দেখে নাও সে কোন কোন এমসিকিউ। আপু কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বলা যায় 40+, 40-এর উপর, বা কোনো কোনো চ্যাপ্টারে 50-60টার মতো এমসিকিউ সলভ করে বলা যেতে পারে।
ওই চ্যাপ্টার থেকে বিগত বছরের বোর্ড গুলোতে যতগুলো এমসিকিউ এসেছে মূলত সবগুলারই একটা কম্প্যাক্ট প্যাক থাকে। তো তোমরা যে কাজটা করতে পারো সেই ভিডিও গুলা দেখে যেই যেই জায়গায় আপু বলছি এমসিকিউ গুলা সেগুলো একটু আন্ডারলাইন করতে পারো, বা একটা এমসিকিউতে তোমার কিভাবে দাগাতে হবে বা কিভাবে আমি অ্যান্সার করব, বিশেষ করে বহুপদী গুলো আমি কিভাবে অ্যান্সার করলে আমার একদম কারেক্টলি ঠিক হবে, সেই জিনিসগুলা বোঝার জন্য কিন্তু সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো বা সেভ করে রাখতে পারো। আর প্রতি সপ্তাহে যা যা ক্লাস হচ্ছে শুক্র শনিবার রিভাইজ দিতে হবে। একটা দিন রাখতে হবে যেদিন আমি সারা সপ্তাহে যা যা পড়েছি সেটার একটু রিভাইজ দিব, তাহলে তোমার ব্রেনে এই ইনফরমেশন গুলো অনেক অনেক দিন থাকবে এবং পরীক্ষার আগ মুহূর্তে প্রেশারটা কিন্তু তুলনামূলকভাবে কম পড়বে। এগুলো হচ্ছে পড়াশোনার কিছু টোটকা, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি আমাদের আজকের চ্যাপ্টার, যেটা হচ্ছে রেচন প্রক্রিয়া। আর আমার পরিচয় হচ্ছে, আমি তোমাদের প্রাপ্তি আপু, মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করছি, তোমাদের সাথে বেশ কিছুদিন ধরে আছি বায়োলজি ক্লাসে। ওকে, আসি রেচন প্রক্রিয়া। বইয়ের ভাষা বহুত কঠিন, শর্টকাট হিসেবে কিভাবে মনে রাখবো? রেচন প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে আমাদের রক্তটাকে বিশুদ্ধ করা হয়, ঠিক আছে? ঠিক যেমন আমরা পানি ফিল্টার করে খাই না, ফিল্টার মেশিনে পানিটা দিয়ে দেই, তারপর ফিল্টার হয়ে বিশুদ্ধ পানিটা নিচে থাকে, মানে যেটা আমার খাওয়ার উপযোগী, ময়লাগুলো আটকে থাকে। বৃক্ক হচ্ছে সেরকম একটা ফিল্টার মেশিন। কাদের ফিল্টার মেশিন? আমাদের শরীরের ফিল্টার মেশিন। এই যে দুইটা বৃক্কের ছবি দেওয়া, তাহলে এটাকে আমি যদি শর্টকাট হিসেবে বলতে চাই তার নাম কি হবে? সে একটা ফিল্টার। কি তাহলে বইয়ের ভাষায় কি লেখা? রেচন মানব দেহের একটি জৈবিক প্রক্রিয়া। অবশ্যই এটা একটা জৈবিক প্রক্রিয়া। জৈবিক প্রক্রিয়ার শব্দটার অর্থ কি? জীবিত বা কোন একটা জীব তার জীবন চালানোর জন্য তার শরীর ভিতর যেই সকল প্রক্রিয়া সম্পন্ন হয় সেটাকে আমরা কি বলি? জৈবিক প্রক্রিয়া। কি বললাম? তুমি জীবনটাকে সঞ্চালন করার জন্য বা চালানোর জন্য, বেঁচে থাকার জন্য যেই যে প্রক্রিয়া তোমার শরীরের ভেতরে হয়ে থাকে সেটাকে আমি কি বলি? জৈবিক প্রক্রিয়া। রেচন তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, কারণ রেচন কি করতেছে? ফিল্টার করতেছে, বিশুদ্ধ করতেছে, ময়লাকে ছেঁকে নিচ্ছে। এটা যদি না করতো তাহলে কি আমরা বেঁচে থাকতে পারতাম? পারতাম না। আমাদের শরীরের ভেতর ময়লা, যেটাকে আমরা আমাদের বায়োলজির ভাষায় বলি টক্সিন, টক্সিন গুলা জমতে জমতে একসময় কি হইতো? টক্সিক ডেথ হতো, টক্সিনের কারণে মৃত্যু হয়ে যেত। তার জন্য রেচন প্রক্রিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা কি? অবশ্যই এটা একটা জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে দেহে বিপাক ক্রিয়ায়, অবশ্যই এটা একটা বিপাক ক্রিয়ায় উৎপন্ন শরীরের ভেতরে নানা প্রকার প্রক্রিয়া সঞ্চালনের মাধ্যমে নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর যে বর্জ্য পদার্থগুলোকে বের করে দেওয়া হয় সেটাকে আমরা কি বলি? রেচন প্রক্রিয়া বলি। বিশাল বড় একটা লাইন, প্যারা লাগতেছে, আসো ভেঙে ভেঙে পড়ি। প্রথমে কি বলবো? রেচন কোথায় হয়ে থাকে? মানব দেহের। কেমন ধরনের প্রক্রিয়া? এটা একটা জৈবিক প্রক্রিয়া। কি করে? যার বিপাক ক্রিয়ার মাধ্যমে, যার মাধ্যমে দেহে কি করে? বিপাক ক্রিয়ায়। কোন ক্রিয়ায়? বিপাক ক্রিয়ায় কি উৎপন্ন হয়? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে কি করা হয়? এরপর সেগুলোকে বের করে দেওয়া হয়। সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? রেচন প্রক্রিয়া। তাহলে কি প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্টটা হচ্ছে অবশ্যই এটা কি? এটা একটা জৈবিক প্রক্রিয়া, কারণ আমাদের জীবন্ত শরীরে হচ্ছে। এই প্রক্রিয়াটা হওয়ার কারণটা কি? প্রথম প্রশ্ন আসে, তুমি যখন একটা জিনিসকে প্রথম জানতে চাচ্ছ, প্রক্রিয়ার প্রথম প্রশ্ন আসে কি? এটা কি? তাহলে আমি এটা কির উত্তর কি পাচ্ছি? এটি একটি জৈবিক প্রক্রিয়া। কোথায় হয়ে থাকে? মানব দেহে। কেন হয়ে থাকে? এর মাধ্যমে আমার দেহে বিভিন্ন প্রক্রিয়া বা বিপাক ক্রিয়ার মাধ্যমে যেই ক্ষতিকর বর্জ্য পদার্থ, ক্ষতিকর বর্জ্য পদার্থটা কেমন? নাইট্রোজেন ঘটিত। যেই অর্থাৎ বিভিন্ন আমার শরীরে বিপাক ক্রিয়ার মাধ্যমে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয়, এই বর্জ্য পদার্থকে বের করে দেওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমি কি বলছি? রেচন প্রক্রিয়া। ঠিক আছে? প্রথম প্রশ্ন আসলো জৈবিক প্রক্রিয়া, তারপরে আসবে প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা কি? দেহে বিপাক ক্রিয়ার মাধ্যমে উৎপন্ন বর্জ্য পদার্থ। পরবর্তীতে আসে বর্জ্য পদার্থটা কি ধরনের? সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত। তারপরের ধাপটা কি? মূল কাজটা সেটা কি করে? বের করে দেয়। জাস্ট 4টা পয়েন্ট মনে রাখলেই তোমার রেচনের সংজ্ঞা হয়ে যাবে। আর রেচনের সংজ্ঞায় বর্জ্য পদার্থ বের করে দাও তো আমরা শর্টকাট বলি, কিন্তু অবশ্যই এই নাইট্রোজেন শব্দটা তোমার লিখতেই হবে, না হলে কিন্তু তুমি
এই রেচনের সংজ্ঞায় পুরো নম্বর পাবে না, 0 পেয়ে যাবে। কারণ আমাদের শরীরে অনেক প্রকার বর্জ্য পদার্থ তৈরি হয়, যেমন কার্বন ডাই অক্সাইড আমাদের শরীরের জন্য খুব একটা ভালো না, এটাও কিন্তু এক প্রকার টক্সিন যেটা আমাদের শরীরে বের করতে হয়, কিন্তু এইটার কাজ কিন্তু আমার আবার বৃক্ক বা রেচন প্রক্রিয়া কিন্তু ওইভাবে নিয়ন্ত্রণ করে না। রেচন প্রক্রিয়াটার মেইন ফোকাস থাকে নাইট্রোজেনের উপর। নাইট্রোজেন বেসড যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেগুলাকে শরীর থেকে গেট আউট বলে দেওয়ার যে নির্দেশটা, সেটাই করে থাকে রেচন প্রক্রিয়া। তাহলে পরীক্ষাতে যদি আমাদের প্রশ্ন আসে বিশেষ করে জ্ঞানমূলকে যে রেচন কি আমরা পারবো না, সেটা একটা জৈবিক প্রক্রিয়া কি করে, যার মাধ্যমে মানব দেহের বিপাক ক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে কি করে দেয়, বের করে দেয়। পারবো? ওকে, চলো। মানব দেহের রেচনাঙ্গ কি? রেচনাঙ্গটা হচ্ছে কিডনি বা যেটাকে আমরা বলে থাকি কি বৃক্ক, কিডনি বা বৃক্ক। তাহলে আমরা রেচনের সংজ্ঞা পড়লাম, মানব দেহের প্রধান রেচনাঙ্গ সম্পর্কে জানলাম, সেটা কি? সেটা হচ্ছে কিডনি বা বৃক্ক। হ্যাঁ, রেচনাঙ্গ বলতে আমরা কিডনি বা বৃক্ক বুঝি। অনেক সময় দেখা যায় আমাদের এই যে শরীরের যেই ছোট ছোট লোমকূপ থাকে সেগুলা দিয়েও কিন্তু ঘামের মাধ্যমে বের হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো মেইন যে রেচনাঙ্গ, প্রধান রেচনাঙ্গ শব্দটা যদি বলা হয় প্রধান রেচনাঙ্গ, সেটা হচ্ছে কিডনি বা বৃক্ক, যেটা আসলে কি একটা ফিল্টার মেশিন। ফিল্টার মেশিনটাতে কি হয়, আমাদের রক্তটাকে পিউরিফাই করে। পিউরিফাইটা কিভাবে করা হয়, আমাদের রক্ত তো যখন আসে, যে গতদিন আমরা পরিপাকের চ্যাপ্টারে যখন পড়লাম, খাদ্যটা যে পরিপাক হলো, খাদ্য পরিপাকের সাথে কিন্তু আরো নানাবিধ উপাদান থাকে, সবগুলা তো আমার জন্য মানে প্রয়োজন হয় না। এর কিছু কিছু উপাদানকে আমরা কি করি, মলমূত্র বা মলমূত্র অর্থাৎ মল বা মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিই। তো যেমন যদি তুমি চিন্তা করো অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সংকেত কি, NH না? তাহলে কি এর মধ্যে কি আছে, N আছে। N মানে কি, নাইট্রোজেন না? N মানে কি, নাইট্রোজেন না? তাহলে এই নাইট্রোজেনটাকে তোমার শরীর থেকে বের করতে দিচ্ছে। এই অ্যামোনিয়াটা কিন্তু একটা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, ঠিক আছে? এই অ্যামোনিয়াটা কিন্তু একটা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, যেটা কি হয় পরবর্তীতে ইউরিয়া বা ইউরিক অ্যাসিড হয়ে মূত্রের মাধ্যমে বের হয়ে যায়, যেটা আমরা লাস্ট দিন যকৃতে পড়েছিলাম। যখন আমাদের শরীরে প্রোটিনের পরিমাণটা বেড়ে যায় বা অ্যামাইনো অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়, কি শিখেছিলাম বলতো, অ্যামোনিয়াটা যেহেতু বেশি ক্ষতিকর, সেটাকে ইউরিয়া বা ইউরিক অ্যাসিড করে মূত্রের মাধ্যমে বের করে দেয়। এই যে মূত্রের মাধ্যমে বের করে দিল, এই বের করে দেওয়ার প্রক্রিয়াটাকে আমি কি বলবো, রেচন প্রক্রিয়া। চলো সামনে আগাই। এরপরে আসি যে তন্ত্রের মাধ্যমে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয়, সেটাকে আমরা কি বলবো, অবশ্যই আমাদের রেচন তন্ত্র। রেচন তন্ত্রটা দেখতে কেমন হয় একটু কি আমরা একে দেখি, চলো সবাই আমরা খাতা কলম নেই, সবাই খাতা কলম নেই, আপুর সাথে সাথে আঁকি। প্রথমে এরকম দুইটা দাগ দিয়ে দেই আমরা। খাতা কলম নেই, পেন্সিল নেই, সরি পেন্সিল নেই, খাতা পেন্সিল নেই। আর একটু দেখে নেই যে তোমরা এই পর্যন্ত প্রথম জিনিসটা বুঝতে পেরেছো কিনা। যে কোনো কিছুর ওপেনিংটা বুঝাটা খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি ওপেনিং বুঝো, বাকি পথ তোমার জন্য ইজি। তো রেচন প্রক্রিয়া, রেচনের প্রধান অঙ্গ, রেচনতন্ত্র কি আমরা বুঝতে থাকলে অবশ্যই পোলে ইয়াস উত্তর দিয়ে ফেলি। ওকে, ওকে। 40 জন বুঝোনি, তাদেরকে একটু রিক্যাপ করে দিই। প্রথমে আমরা পড়ছি রেচন প্রক্রিয়া। রেচন হচ্ছে একটা জৈবিক প্রক্রিয়া। প্রক্রিয়াটা কি হয়, আমাদের শরীরে বিভিন্ন বিপাক ক্রিয়া অর্থাৎ শরীরের ভেতরে গঠিত বিভিন্ন প্রক্রিয়া হওয়ার সময় আমরা যখন একটা মেশিনকে কাজে লাগাই, অনেক বর্জ্য পদার্থ বের হয় না? আমাদের শরীরটা তো একটা মেশিনের মতন। মেশিনটা যখন কাজ করছে কিছু বর্জ্য পদার্থ তৈরি হয়। এই বর্জ্য পদার্থগুলো এই ক্ষেত্রে হয়ে থাকে নাইট্রোজেন ঘটিত। সেগুলোকে শরীর থেকে বের করে দেওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলে থাকি রেচন তন্ত্র, রেচন প্রক্রিয়া। এবং এই
যেই তন্ত্রগুলা বা অঙ্গগুলার মাধ্যমে পুরা রেচন প্রক্রিয়াটা সম্পন্ন সেটাকে বলি রেচন তন্ত্র। রেচনের প্রধান অঙ্গ হচ্ছে কিডনি বা বৃক্ক। কেউ যদি এই অংশটুকু না বুঝে অ্যামোনিয়ার, সেটা আমি বলেছিলাম লাস্ট ক্লাসে, আমরা যদি লাস্ট ক্লাসটা করে থাকো যকৃতের কাজ করার সময় আপু একটা লাইন বলেছিলাম যে যখন আমাদের শরীরে অতিরিক্ত প্রোটিন মানে কি অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তখন এই অ্যামাইনো অ্যাসিডটাকে প্রথমে অ্যামোনিয়াতে রূপান্তর করা হয়, এন যুক্ত। অ্যামোনিয়াতে কিন্তু নাইট্রোজেন থাকে, এই অ্যামোনিয়া কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না, তখন এটাকে ইউরিয়া বা ইউরিক অ্যাসিড করে মূত্রের মাধ্যমে বের করে দেওয়া হয়। এবং পরবর্তীতে আপু আজকের ক্লাসে যে কথাটা বলেছিলাম, এই যে ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড প্রস্তুত হয়ে মূত্রের মাধ্যমে যে বের হয়ে গেল, এইটুকু অংশ কিন্তু আমাদের রেচন। বুঝতে পারছি? এইটুকুতে যদি কারো কনফিউশন থাকে ক্লিয়ার করে দিলাম। চলো, খাতা কলম নিয়েছি, প্রথমে দুইটা দাগ দিব। দাগ দেওয়ার পর প্রথমে এরকম একটা অংশ আঁকি, তারপরে আরেকটা দাগ দিব। এই দাগটা এটার ঠিক পিছন দিক দিয়ে হবে। আঁকার পর এখান দিক দিয়ে এরকম একটা সি শেপের অঙ্গ আঁকো। জাস্ট এরকম দিয়ে এইরকম এঁকেছি। আচ্ছা, এরপরে এই যে এই অংশটা থেকে একটু বাঁকা করে এরকম দুইটা অংশ নিয়ে আসো। আসার পর এই হচ্ছে টোটাল চিত্রটা। ঠিক আছে, প্রথমে দুইটা দাগ দিবা ঠিক এইভাবে, তার কিছু হাত পা দিয়ে দাও, হাত এবং পা দিলাম। তার পেছনে আরেকজনকে আঁকবা, তারও কিছু হাত পা দিয়ে দিবা। তারপরে এখান থেকে জাস্ট এরকম শেপের দুইটা অংশকে দিবা, এগুলা মুছে দিবা। পরবর্তীতে এই অংশ দিয়ে একটু এরকম প্যাচানে একটু অংশ দিয়ে এরকম একটা থলে শেপ দিয়ে শেষ। এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ রেচন তন্ত্র। ঠিক আছে, পুরো রেচন তন্ত্র এঁকেছি আমরা। ইয়েস, নো, অল গুড? খুব সহজ কিন্তু চিত্রটা। সামনে দুইটা দাগ দিবা, তার দুইটা হাত দিবা, দুইটা পা দিবা, তারপরে এমনি পিছনেও দুইটা এরকম দিয়ে তার দুইটা হাত, এখানে একটা বৃক্ক, এখানে একটা বৃক্ক, বাস নিচ দিয়ে দুইটা অংশ দিয়ে এখান দিয়ে একটা থলি, শেষ। অনেকে এঁকে ফেলছে, সেরা, সাব্বাস। আচ্ছা, এটা একটু মুছে দেই কারণ আমি এখন একটু লেবেলিং করব। আচ্ছা, প্রথমে আসি লেবেলিং করার ক্ষেত্রে। লেবেলিং এ প্রথম কথা যে আপু শুরুতে একটা কথা বলে ফেলছি, যেটা হচ্ছে রেচন কি করে, আমাদের রক্তটাকে পরিশ্রুত করে। তার মানে এই বৃক্কের সাথে কিন্তু তোমার রক্তের যে সম্পর্কটা সেটা কিন্তু খুব কানেক্ট, মানে ক্লোজলি কানেক্টেড। যারা আঁকতে পারোনি, কি করা যায় তোমাদের জন্য? চলো আরেকবার আঁকি। ক্লাসে কেউ না পড়া বুঝবে, এটা খুব খারাপ লাগে। হ্যাঁ, সবাই একসাথে শিখবো, সেটা মজা। দেখো, বাকিরা রাগ করো না, আমরা সবাই একসাথে শিখবো, একসাথে একটা বেস্ট রেজাল্ট করবো, এটাই হচ্ছে আমাদের টার্গেট। তোমাদের তো প্র্যাকটিস হচ্ছে, পরীক্ষার আগ দিয়ে আর কষ্ট করতে হবে না। পিছন দিকের অংশটাকে আমরা আর একটু এরকম করে দিলে সুন্দর দেখা যায় বেশি। এই
এই এখান দিয়ে দুইটা এরকম থলে শেপের দিয়ে দাও, 1 2, তারপরে এখান দিয়ে নিয়ে আসো, তারপরে এখানে একটা থলে শেপ দিয়ে দাও, হয়ে গেল, ডান। ওকে, লেবেলিং এ চলে যাচ্ছি। প্রথমে আপু কি বলেছি, বৃক্কের সাথে আমার রক্ত পরিশ্রুতর কারণ মানে একটা বিশাল বড় সম্পর্ক আছে। আমরা যখন 6 নাম্বার চ্যাপ্টার পড়েছিলাম হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড পড়ার সময় আমরা দুইটা জিনিসের সাথে পরিচিত হয়েছিলাম না, একটা ধমনী একটা শিরা। ধমনী কি করে, অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে নিয়ে যায়, আর কি করে তোমার অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে, আর অক্সিজেন বিহীন রক্তটাকে কে ডিল করে, সেটা হচ্ছে শিরা। ধমনী হচ্ছে অক্সিজেন যুক্ত রক্তের সাথে সম্পর্কিত, আর শিরা হচ্ছে অক্সিজেন বিহীন রক্তের সাথে সম্পর্কিত। তোমার এই বৃক্কটাতে যেহেতু আপু বলছি রক্তের সাথে কানেকশন, তো এখানে কিন্তু রেনাল ধমনী বা ইনফেরিয়র ভেনাকে বা এগুলোর সাথে অনেক সম্পর্ক আছে। শিরা এবং ধমনীর কানেকশনটা এখানে হবে কিভাবে, চলো দেখি। প্রথমে দেখো, তুমি যদি কোন কালারটা দেয়া যায় এখানে ভালো লাগবে, কোন কালারটা, এটা নাকি হলুদ দিলে বেশি হলুদ হলুদ হয়ে যাবে। দেখো এই অংশটা, তুমি যদি হলুদ রঙের অংশটাকে মনে করো, এই যে হলুদ রঙের এই অংশটা, এটাকে তুমি বললা রেনাল ধমনী, তাহলে তার ঠিক উপরের এই যে মোটা অংশটা, এটা তো হচ্ছে শাখার মতো অংশ, কিন্তু এর মেইন যে তার যে বস, এই যে মাথার এখানে, তার নাম তখন কি হয়ে যাবে, তার নাম হয়ে যাবে ডরসাল অ্যাওর্টা। ঠিক আছে, যেটা কি করে, মূলত কাজটা কি, অক্সিজেন যুক্ত রক্ত। কারণ কি, ধমনী মানে কি, সে অক্সিজেন যুক্ত রক্তই তো বহন করবে, এটা আমরা সবসময় জানি না যে তোমার যখন এরকম কিছু হবে সেটা কি করে, অক্সিজেন যুক্ত রক্তটাকেই বহন করে নিয়ে আসে। এর পরবর্তীতে আসি আমরা একদম বেসিকটা থেকে, এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলবো বৃক্ক অবশ্যই। তারপরে আমার এখানে যে নালীর মতো অংশটা, এটাকে আমি কি বলবো, ইউরেটর। ইউরেটর, এটাকে বলবো এই যে একদম গোল মাথার মতো অংশটা, সেটার নাম হবে মূত্রথলি। আর এই যে অংশটা, এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলবো মূত্র নালী। আরেকটা আসি, বাকি আছে না এখন, এই যে মাথার এখানে যে অংশটা, ম্যাজেন্টা রঙের যে হেডটা, তার নাম কি হবে, তার নাম হবে ইনফেরিয়র ভেনা কেভা। আর তার যে শাখা প্রশাখা অর্থাৎ চিকন যে অংশটা, সেটার নাম কি হয়ে যাবে, সেটার নাম হবে রেনাল শিরা। তাহলে যেহেতু শিরা, তার মানে কি, সে কি অক্সিজেন যুক্ত নাকি অক্সিজেন বিহীন, অবশ্যই সে অক্সিজেন বিহীন, রক্তটাকে বহন করে নিয়ে আসবে। ক্লিয়ার কিনা একটু আপুকে ঝটপট বলি। লেবেলিংটা করে ফেলি আমরা। ডান।
আচ্ছা, তোমরা ইনফেরিয়র ভেনা কেভা নিয়ে আবার হচ্ছে এখানে একটা সেকেন্ড। তোমরা তোমাদের যদি দেখো, অনেকে দেখা যাবে এটা নিয়ে বলবা আপু এটা তো উপর নিচে নিয়ে অনেক ঝামেলা, আমাদের বইতে তো এটা নিচের দিক দিয়ে দেওয়া, আপনি যে উপর দিক দিয়ে দিয়েছেন এর জন্য কি আমার নম্বর গুলা নাই হয়ে যাবে? না, হবে না, কিন্তু তারপরও তোমাদের এখানে লিখে দিই রেনাল শিরা। তাহলে এটা কি করবে? অক্সিজেন বিহীন শিরা কিন্তু সবসময় অক্সিজেন বিহীন রক্ত। আর তুমি যখন বলবো আমরা ধমনী, ডরসাল অ্যাওর্টা, আসলে এটার বাংলাটা কি? ডরসাল অ্যাওর্টার বাংলা হচ্ছে, তুমি যদি চিন্তা করো, সেটাকে আমরা বলে থাকি মহাধমনী। ধমনী সবসময় কি করে? অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। আর ইনফেরিয়র ভেনা কেভার বাংলা যদি আমি করি, সেটা হবে মহাশিরা, যেটা অক্সিজেন বিহীন রক্ত বহন করে। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের পুরো রেচনতন্ত্রে কি কি থাকছে। দুইটা বৃক্ক থাকছে, মহাধমনী, মহাধমনীর থেকে কি আসছে? রেনাল ধমনী। আবার এখানে মহাশিরা, যেটাকে আমরা কি বলছি? ইনফেরিয়র ভেনা কেভা, সেটার নিচ বরাবর কি আসছে? রেনাল শিরা। পরবর্তীতে এই যে নালীটা, সেটাকে আমরা বলি ইউরেটর, যেটা কি করে? মূলত পরিশ্রুত রক্তটাকে তো দিয়ে দেয়, বাকি যে ময়লা আবর্জনা গুলা থাকে, রক্তটাকে পিউরিফাই করার পর যে আবর্জনা গুলা থাকে, এই বৃক্কটাতেই তো আমার পুরো প্রসেসটা চলতে থাকে। প্রসেসটা চলতে চলতে আমাদের যে বর্জ্য পদার্থগুলা তৈরি হয়, মনে করো ইউরিয়া বা ইউরিক অ্যাসিড, সেগুলা কি হয়? এই যে ইউরেটার দিয়ে নেমে 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 আমার এই মূত্রথলিতে জমা হয়। মূত্রথলিতে জমা হতে হতে যখন আমার মূত্রের বেগ আসে, তখন কি হয়? এটা মূলত এই মূত্রনালী দিয়ে শরীরের বাইরে বের হয়ে আসে। বুঝতে পারছি? তাহলে আমাদের পুরো রেচনতন্ত্রটার চিত্র আমরা শিখলাম। কি কি অংশ থাকে? আমার প্রথমে, যেহেতু আমি বারবার বলছি, আমার বৃক্কটা রক্তটাকে পরিশ্রুত করে, অর্থাৎ রক্তটাকে ফিল্টার করে। তার মানে রক্ত চলাচলের জন্য যেই পথগুলো আমরা জানি, সেগুলো আমরা 6 নাম্বার চ্যাপ্টারে পড়ে আসছি। কি কি? একটা হচ্ছে ধমনী, একটা হচ্ছে শিরা। ধমনী সবসময় অক্সিজেন সহ জিনিস বহন করে, আর শিরা অক্সিজেন বিহীন জিনিসকে। এখন এই ধমনী আর শিরা তো হুটহাট চলে আসতে পারে না, তাদের একজন মাদার বা ফাদার থাকবে। তাহলে এই যে রেনাল ধমনী, তার মাদার বা তার বসের নাম হচ্ছে ডরসাল অ্যাওর্টা, যেটা বাংলা করলে মহাধমনী। আর রেনাল শিরার কথা আমি যদি চিন্তা করি, তার বসের নাম হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা, যে অক্সিজেন বিহীন রক্ত পরিবহন করে। পরবর্তীতে আমরা কি শিখলাম? যে দুইটা বৃক্ক থাকে, বৃক্কতে তোমার মূলত রক্তের পরিশ্রুত বা ফিল্টারেশনটা চলতে থাকে। চলতে চলতে যে বর্জ্য পদার্থগুলা উপস্থিত হয় বা উৎপন্ন হয়, সেগুলাকে ইউরেটার নামক নালীর সাহায্যে আমার মূত্রথলিতে জমা করা হয়। যখন আমার মূত্রের বেগ পায়, তখন মূত্রনালীর মাধ্যমে আমার শরীরের বাহিরে এটা বের হয়ে যায়। এই পুরো চিত্রটা হচ্ছে একটা পুরো সম্পূর্ণ রেচনতন্ত্রের। এবং চিত্রের শেষে এই প্রসেসের জিনিসটা মুছে দেই। কি হলো? উমা, আচ্ছা, তাহলে এখানে কি লিখবো আমরা? চিত্র রেচন তন্ত্র। শেষ। দেখি কারা কারা এখন অব্দি সব বুঝতে পেরেছো। তোমাদের সাথে এখন আপুর কমিউনিকেশনের একমাত্রই উপায় হচ্ছে ইয়েস বা নো, কারণ তোমাদের মধ্যে অনেকেই টিচারদের সাথে খুবই পচা ব্যবহার করেছে, এবং যার জন্য আসলে অফ করে দেওয়া হয়েছে তোমাদের কমেন্ট বক্সটা। আমার সাথে যদিও করেনি, অন্যদের সাথে করেছে, যেটা খুবই খারাপ। টিচারদেরকে রেসপেক্ট করতে হবে। ওকে, তাহলে ক্লিয়ার না? আমরা রেচনতন্ত্র নিয়ে সবাই যেহেতু ইয়েস বলছি, এটার কেসেস না ডান। ওকে,
অনেক কম কম ভোট, বাকিরা কি ঘুমাচ্ছেন নাকি? রোজায় ধরে ফেললো, ঘুম পাচ্ছে নাকি? এত মজার জিনিস পড়ছি। আচ্ছা, এই যে দেখো, এখানে এই চিত্রটা আবার দেওয়া আছে। এটা হচ্ছে এই যে সেই তোমার ডরসাল অ্যাবর্টা, এটা হচ্ছে তার সাথে যুক্ত রেনাল ধমনী, এখানে হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা, এবং এখানে হচ্ছে রেনাল শিরা। এই দুইটা নালী ইউরেটার, মূত্রথলি, মূত্রনালী, এই পাশের দুইটা হচ্ছে বৃক্ক। এটা আমরা কি শিখলাম? পুরোপুরি আমাদের রেচন তন্ত্রটা দেখতে কেমন হয়ে থাকে। পরবর্তীতে রেচন পদার্থ বলতে আমরা কি বুঝি? সোজা সাপটা ভাষায় সেটা কি? নাইট্রোজেন ঘটিত, অর্থাৎ নাইট্রোজেন রিলেটেড বর্জ্য পদার্থকে বুঝি। পরবর্তীতে কি লিখা? মানব দেহের রেচন তন্ত্র মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে আসে। মূত্রের 90% থাকে তোমার কি? 90% থাকে তোমার পানি, এবং অন্যান্য উপাদানের মধ্যে কি থাকে? ওই যে আপু বললাম, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, বিভিন্ন ধরনের লবণ, এগুলা কিন্তু থাকে, এবং ক্রিয়েটিনিন থাকে। এই ক্রিয়েটিনিন উপাদানটা নিয়ে কি কারো কোনো পরিচিতি আছে? ক্রিয়েটিনিটি আমরা অনেক সময় দেখবা যে অনেকের যাদের ব্লাড প্রেশার ইস্যু থাকে, মানে উচ্চ রক্তচাপের সমস্যা, হঠাৎ করে কারো দেখা যাচ্ছে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিচ্ছে, তখন কিন্তু তাদেরকে আমরা যে পরীক্ষাগুলা করতে বলি সেটা হচ্ছে ক্রিয়েটিনিটি টেস্ট করতে বলি। ঠিক আছে? ক্রিয়েটিনিটি প্রত্যেকটা মানুষের, ছেলে এবং মেয়ের যেমন ক্রিয়েটিনিটির ভেদাভেদ আছে, বয়সেরও কিন্তু ক্রিয়েটিনিটির ভেদাভেদ আছে। সেটার ভিত্তিতে আমরা দেখি যে একজন পেশেন্টের তার কিডনি গুলো ঠিকভাবে কাজ করছে কিনা, তার কিডনি ঠিকভাবে কাজ করছে কিনা সেটা জানার জন্য আমরা কিন্তু এই ক্রিয়েটিনিন পরীক্ষাটা করে থাকি, যেটাকে আমরা বলে থাকি ব্লাডের ক্রিয়েটিনিটি টেস্ট। এটা কিভাবে করে থাকে? তোমার জাস্ট যেভাবে রক্ত পরীক্ষা করা হয় সেভাবে কিছু রক্ত নিয়ে বিভিন্ন এনজাইমের সাহায্যে বিক্রিয়া করে আমরা মানটা বের করে নিয়ে আসি যে আসলে ক্রিয়েটিনিটি কতটুকু পার্সেন্টেজে আছে। ঠিক আছে? এটা তোমার বইতে নেই, জাস্ট শেখার জন্য। শুধু বইয়ের মধ্যে আবদ্ধ থাকলেই হবে না, বাকি জিনিস আমাদের বুঝতে হবে, জানতে হবে। ঠিক আছে? একটা জিনিস আমি পড়ছি, কিন্তু এটার আলটিমেট ব্যবহারটা কি, বা এটা আমি কিভাবে ব্যবহার করে আমার জীবনটাকে সহজ করছি, বা আমার জীবন এটার অ্যাপ্লিকেশন কি? কোনো কিছু যদি পড়ার ক্ষেত্রে তুমি যদি অ্যাপ্লিকেশন না জানো তাহলে পড়াশোনার কোনো মিনিং হয় না। তাই যে কোনো কিছু যখন পড়ছো সেটার অ্যাপ্লিকেশন কি, সেটাকে আমি কিভাবে ব্যবহার করতে পারি, আমার জীবনে এটা কিভাবে কাজে লাগবে, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? পড়াশোনাটাকে শুধু পড়াশোনা হিসেবে ধরলেই হবে না যে আমি ভালো রেজাল্ট করব, চাকরি বাকরি করব, বরং চিন্তা করতে হবে যে আমার বেঁচে থাকার জন্য আমার পড়াশোনাটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি এখন পড়ছো তাই বলে তুমি জানতে পারছো এই টপিকগুলা, এবং সেগুলোকে ইন ফিউচার তুমি জানবে যেগুলো আমি ব্যবহার করতে পারি কিনা। যেমন তোমার বাসায় একজন পেশেন্ট আসলো যার ব্লাড প্রেশার অনেক হাই, কেউই কিছু ধরতে পারছে না, বা ওভাবে ডক্টরের ব্যবস্থা নেই, সেই ক্ষেত্রে কিন্তু তুমিও কিন্তু এই জিনিসগুলা বলতে পারো যে চল আমরা ব্লাডের একটা ক্রিয়েটিনিটি টেস্ট করে দেখি যে তার কিডনির অবস্থা কি। উচ্চ রক্তচাপের 80% প্রবলেম আমরা দেখি যে কিডনির সমস্যার জন্য হয়ে থাকে। ঠিক আছে? 80% পেশেন্টের উচ্চ রক্তচাপের মূল কারণই দেখা যায় যে তাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন তো থাকে, একই সাথে যদি ইয়াং মানুষদের মধ্যে, তোমাদের বয়সী মানুষদেরও কিন্তু এখন উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার দেখা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা মূলত এই যাবতীয় টেস্টগুলা করি, এবং দেখা যায় যে তাদের কিডনিতে দেখা যায় জন্মগত কিছু ত্রুটি থাকে, বা পানি না খাওয়ার কারণে, বা অতিরিক্ত পরিমাণে সফট ড্রিঙ্কস, কোক, পেপসি এগুলা খাওয়ার কারণে দেখা যাচ্ছে যে তাদের কিডনির সক্ষমতা আস্তে আস্তে কমে আসছে, এবং কিডনি যখন ঠিকভাবে কাজ করবে না তোমার ব্লাডটা কিন্তু সেইভাবে পিউরিফাই হবে না, এবং তোমার ধমনীগুলোর উপর সেই সময় একটা প্রচন্ড চাপ পড়বে, যেই কারণে দেখা যায় আমাদের ব্লাডের যে ফ্লোটা সেটা কি হয়? বেড়ে যায়। উচ্চ রক্তচাপ কিডনি ছাড়াও কিন্তু অনেক সময় দেখা যায় যে বেশ পরিমাণে তেল জাতীয়, চর্বি জাতীয় খাবার খাওয়ার কারণে রক্ত ধমনীতে চর্বি জমে, সেটার কারণে রক্ত চলাচল করতে সমস্যা হয়ে থাকে। তো এগুলো হচ্ছে কিছু এক্সট্রা নলেজ দিলাম, যেহেতু ক্রিয়েটিনিন এই জিনিসটা নিয়ে একটু পড়াচ্ছিলাম। তো চলো সামনে আগাই। এরপরে আসি আমরা হচ্ছে ইউরোক্রোম। এই যে আমাদের মূত্রের রংটা হলুদ বর্ণের হয়ে থাকে, সেটা কার জন্য হয়ে থাকে? সেটা হয়ে থাকে মূলত এই ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে মূত্রের রং হালকা হয়। এই মূত্রের রং আবার আমরা দুইটা ভাগে দেখি। তুমি যদি বেশি পরিমাণে শাকসবজি খাও সেই সময় তোমার মূত্রের পরিমাণটা একরকম থাকবে, আবার যদি তুমি মাছ মাংস শুধু খেয়ে থাকো, প্রোটিন, সেই ক্ষেত্রেও কিন্তু আলাদা রকম হয়ে থাকবে। জিনিসটা হচ্ছে তুমি যেমন মনে করো বেশি পরিমাণে কি খাচ্ছ? আমিষ খাচ্ছ। আমিষ খাচ্ছ, আমিষ খাওয়া মানে কি? তোমার দিন শেষে তোমার শরীরের ভেতর বিভিন্ন পরিমাণে অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে? অ্যাসিড আমরা পিএইচ স্কেল কেমিস্ট্রিতে অবশ্যই পড়েছি।
অ্যাসিড উৎপন্ন হওয়া মানে কি বলতো? পিএইচ এর মান কি কমে যায়, তাই না? 6 এর নিচের মানগুলাকে আমরা কি বলি? তোমার অ্যাসিডিও। এবং সেই সময় দেখা যায় মূত্রে একটু অম্লীয় প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ ঝাঁঝের যে ব্যাপারটা সেটা তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। ঠিক আছে? আমিষ জাতীয় খাবার, কেউ যদি একদমই শাকসবজি না খাও, শুধুমাত্র মাছ মাংস ডিম দুধ এসবই খাচ্ছ, সেই ডিমটা খাচ্ছ, দুধের কনসেপ্ট না, জাস্ট মাছ মাংস দুধটা বেশি পরিমাণে খাচ্ছ, অর্থাৎ তোমার শরীরে আমিষটা বেশি যাচ্ছে। আমিষটাকে ভাঙলে আমরা বিভিন্ন প্রকার অ্যাসিড উৎপন্ন হয় বা অম্ল উৎপন্ন হয়। আর অম্ল মানে কি? পিএইচ স্কেলে পিএইচ এর মানটা কমে যায়, তাই না? 6 এর নিচের মানগুলাকে আমরা কি বলি? যেমন 1 2 3 4 5, এগুলাকে আমরা কি বলি? অ্যাসিডীয় মান না? সেই কারণে মূত্রের পরিমাণটা কিন্তু একটু অম্লীয় প্রকৃতির হয়। আবার অন্যভাবে যদি আমি চিন্তা করি, ফলমূল বা তরকারি, ফলমূল বা তরকারিতে আমার কি থাকে? খনিজ লবণ থাকে, তাই না? এখন এই খনিজ লবণগুলা যখন তুমি খাচ্ছ, এগুলা কিন্তু একটু ক্ষারীয় প্রকৃতির হয় এবং পিএইচ এর মানটা কি হয়? বেড়ে যায়। এবং সেই কারণে আমাদের মূত্রটা কি হয়ে থাকে? মূত্রটা হয়ে থাকে ক্ষারীয়। আমাদের বইটাতে অনেক ইনফরমেশনই মিসিং, সেগুলা হচ্ছে এসব ইনফরমেশন। একটা জিনিস আমি শিখছি যে আমিষ খেলে আমার মূত্রের পরিমাণ অম্ল হচ্ছে বা শাকসবজি খেলে ক্ষারীয় হচ্ছে। কিভাবে এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা আমাদের বইতে দেয়া নেই, যেটা খুবই কষ্টদায়ক। তো আসল জিনিসটা হচ্ছে, তুমি যখন আমিষ জাতীয় খাবার খাচ্ছ, তোমার আমিষটা ভেঙে কিন্তু আলটিমেটলি অ্যাসিড জাতীয় জিনিস উৎপন্ন হচ্ছে, সেটা সালফিউরিক অ্যাসিডও কিন্তু অনেক সময় উৎপন্ন হয়। এই অ্যাসিড গুলার কারণে কি হয় বলতো? আমাদের পিএইচ স্কেলে পিএইচ এর মানটা অনেকটা কমে যায়। কমে গেলে মূত্রটা কি হয়? একটু ঝাঁঝালো হয়ে যায়, অর্থাৎ অম্লীয় প্রকৃতির হয়ে যায়। আর তুমি যখন তরকারি বা ফলমূল খাচ্ছ, সেটাকে যদি তুমি টুকরো টুকরো করে ভাঙো, তুমি বিভিন্ন প্রকার খনিজ লবণ পাবা, মূলত একটা ক্ষারীয় অবস্থা সৃষ্টি করে, পিএইচ এর মানটা বেড়ে যায় এবং তখন মূত্রটাকে আমরা কি বলি? ক্ষারীয় মূত্র বলি। তাহলে আমরা কনসেপ্টটা বুঝেছি। এখন অব্দি আমরা কি কি পড়লাম? নতুন করে রেচন তন্ত্রটা দেখেছি। রেচন তন্ত্রতে আমাদের রেনাল ধমনী, রেনাল শিরা, তাদের মাদার ফাদার অর্থাৎ মহাধমনী, মহাশিরা, দুইটা বৃক্ক, নালী ইউরেটার, মূত্রথলি, মূত্রনালী পড়েছি। এরপর কোনটার কারণে আমার মূত্রের রং হালকা হলুদ হয়, সেটা হচ্ছে ইউরোক্রোম। পরবর্তীতে আমরা শিখলাম যে শাকসবজি খেলে আমার মূত্র কেন ক্ষারীয় প্রকৃতির হয়, কারণ শাকসবজি বা ফলমূলকে ভাঙলে আমি খনিজ লবণ পাই, মূলত সেটা ক্ষারীয় একটা উপাদান পেয়ে থাকি। আর যখন আমি আমিষ খাচ্ছি, অর্থাৎ মাছ মাংস ডিম খাচ্ছি, তখন কি হচ্ছে? আমার আমিষটা ভেঙে অ্যাসিড তৈরি হচ্ছে, যে অ্যাসিডটা আমার পিএইচ স্কেলের মানটা অনেক কমিয়ে দিচ্ছে এবং মূত্রটা ঝাঁঝালো হচ্ছে। তো আমরা এখন অব্দি এগুলা পড়েছি। তো ক্লিয়ার? এখন আমরা শিখবো আমাদের বৃক্ক নিয়ে, অর্থাৎ মানব দেহের প্রধান রেচন অঙ্গ, যেটাকে আমরা বলে থাকি বৃক্ক। বৃক্কের অবস্থানটা কি? এই দেখো আপুর পিছন অনুযায়ী, এই যে আমার মেরুদণ্ডটার এই পাশে এবং এই পাশে, এই দুইটা অংশে কিন্তু আমার কিডনি দুইটা অবস্থান করে। ঠিক আছে? কিডনিটা কিন্তু আমাদের এই যে মাঝের যে মেরুদণ্ড, তার এই পাশের দুইটা অংশে আমার বৃক্ক দুইটা থেকে থাকে এবং সামনের অংশটাতে আমার পাকস্থলী পরিপাক তন্ত্রটা থাকে, অর্থাৎ আমার এখান থেকে এই পর্যন্ত অংশে আমার পরিপাকের অংশ থাকবে, কিন্তু পেছনে তাকালে এই মাঝ বরাবর আমার মেরুদণ্ড, তার এই পাশে কিডনি এবং এই পাশে কিন্তু দুইটা কিডনি থাকবে, অর্থাৎ দুইটা বৃক্ক থাকবে মেরুদণ্ডের ঠিক দুই পাশে। এখানে এই কথাটাই লেখা, কিভাবে লেখা দেখো, উদর গহ্বরের, অর্থাৎ এই যে উদর গহ্বর, তার কি বললো? মেরুদণ্ডের দুই পাশে, মাঝ দিয়ে কে থাকে? মেরুদণ্ড, তার ঠিক দুই পাশে পৃষ্ঠ প্রাচীর সংলগ্ন, পেছনের প্রাচীর সংলগ্ন অবস্থায় দুইটা বৃক্ককে অবস্থান করে। বুঝতে পারছি? আমার এই যে এখান থেকে এই নিচ পর্যন্ত অংশটাকে, কোমর পর্যন্ত অংশটা উদর গহ্বর। এই উদর গহ্বরের পেছনে মেরুদণ্ডের দুই পাশে প্রাচীরের সাথে সংযুক্ত অবস্থায় যে দুইটা অঙ্গাণু থাকে, সেগুলোকে আমরা কি বলি? সেইগুলোকে আমরা বলে থাকি বৃক্ক। ঠিক আছে? এই যে দেখো, এই যে বৃক্ক দুইটা, এগুলা কিন্তু আমাদের শরীরের মেরুদণ্ডের ঠিক পাশাপাশি। ঠিক আছে? মেরুদণ্ডের বেস্ট ফ্রেন্ড বলা যায়। উদর গহ্বরে মেরুদণ্ডের দুই পাশে পৃষ্ঠ প্রাচীর সংলগ্ন অবস্থায় দুইটা বৃক্ক থাকবে। এটা তো গেল অবস্থান। এখন আমরা দেখি যে বৃক্কটা আসলে দেখতে কেমন হয়। বৃক্কটা অনেকটা তোমার এরকম সিম বা সি শেপের হয়ে থাকে। ঠিক আছে? এবং এটা একটু লালচে খয়েরি বর্ণের হয়ে থাকে এবং এটা দেখতে অনেকটা সিম বিচির মতো। আমরা সিমের বিচি দেখি না? সিম খাই তো আমরা সবাই। শীতকাল গেল, শীতকালে তো সবজির, আমার শীতকাল একটা কারণে খুব ভালো লাগে যে এই সময় অনেক সুন্দর মানে মজার মজার সবজি পাওয়া যায়। তো হচ্ছে তার মধ্যে সিম অবশ্য বাকি সময় অনেক পাওয়া যায়। তো
সিমের যে ব্যাপারটা, সিমের যে বিচিটা থাকে সেটা কিন্তু দেখতে এরকম আমাদের বৃক্কের মতো হয়ে থাকে, ঠিক আছে? তাহলে আমরা বৃক্ক দেখতে কেমন হয়, সেটা সিম বিচির মতো। কালারটা কি, গাঢ় খয়েরি রঙের। কোথায় অবস্থান করে, আমাদের উদর গহ্বরের কি হয়, উদর গহ্বরে মেরুদণ্ডের দুই পাশে পৃষ্ঠপ্রাচীর সংলগ্ন অবস্থায় দুইটি বৃক্ক অবস্থান করে। কোথায় কোথায়, উদর গহ্বরে, উদর গহ্বরে মেরুদণ্ডের ঠিক দুই পাশে প্রাচীর সংলগ্ন অবস্থায় দুইটি বৃক্ক অবস্থান করে। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? একটু ঝটপট আপুকে জানাই যে আপু আমরা টপিক গুলা বুঝেছি নাকি বুঝিনি, ক্লিয়ার নাকি ক্লিয়ার নেই জিনিসগুলা। তো আপুর জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি আপুকে না বলো, আপু কিন্তু বুঝবো না। বাকিরা পোলে কোথায়? আপনারা কি ঘুমাচ্ছেন? হ্যাঁ, ক্লাস বাদ দিয়ে ঘুম? ছি 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 ছি। তাহলে এই যে 24 জন যে বুঝলেন না, ব্যাপারটা হচ্ছে আমরা শিখছি ইউরোক্রোমের কারণে মূত্রের রং হালকা হয়ে থাকে এবং পরবর্তীতে আমিষ জাতীয় কারণে অম্ল হয়, সেটা আমরা বুঝে গিয়েছি। ফলমূল খাওয়ার কারণে ক্ষারীয় হয়, সেটাও বুঝে গিয়েছি। অবস্থানটা কোথায়, আমাদের ঠিক উদর গহ্বরে মেরুদণ্ডের দুই পাশে প্রাচীরের সাথে যুক্ত থাকা অবস্থায় দুইটি বৃক্ক অবস্থান করে। দেখতে সিমের বিচির মতো, রংটা হয় লালচে খয়েরি। আচ্ছা, নিচের কোন পদার্থের উপস্থিতিতে মূত্রের রং হালকা হয়? সেটা কি ইউরিয়া, ইউরোক্রোম, ক্রিয়েটিনিন নাকি অ্যামোনিয়া? দেখি কারা কারা কারেক্ট অ্যান্সার দেয়। ওকে, অধিকাংশই তোমরা কারেক্ট অ্যান্সার দিয়েছো। এখন আমরা বৃক্কটাকে দেখবো। এই বৃক্কটার যদি একদম অথেন্টিক জিনিস যদি দেখতে চাও, সেখানে হচ্ছে এখানে চিত্রটা দেয়া আছে। বৃক্কটা ঠিক এইভাবে এরকম দুইটা পৃষ্ঠ আকারে এভাবে কাটা হয়ে থাকে। এর বাইরের যে আবরণটা, এই যে একদম বাইরের যে আবরণটা, সেটাকে আমরা বলে থাকি ক্যাপসুল। তার ভেতরের এই অংশটাকে আমরা বলে থাকি কর্টেক্স। আর এখানের যে অংশগুলা দেখছি, এগুলা কিন্তু আমাদের সেই রেনাল পিরামিড। আবার এই যে নালীগুলো, এগুলো একটা হচ্ছে ধমনী, আরেকটা হচ্ছে শিরা, আর এখান দিয়ে আরেকটা নালী থাকে, সেটা হচ্ছে আমার ইউরেটর, যেটা মূত্রথলির সাথে যুক্ত থাকে। এখানে শুধুমাত্র আমরা বৃক্কের উপরের অংশগুলাকে কাটলে, সেটাকে যদি মাঝখান দিয়ে ভাগ করি, ভাগ করার পর আমি যে অংশটা দেখতে পাবো, সেটা হচ্ছে দেখতে অনেকটা এমন হয়ে থাকে। এবার আসি এদিকে তাকাই। এই চিত্রটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাই আপুর সাথে সাথে এখন আঁকবা। আপু শর্টকাট অনুযায়ী চেষ্টা করব তোমাদেরকে বুঝাতে। দেখো একটু ছোট্ট করে, তার আগে আমরা একটু অ্যানালাইসিস করে নিই ছবিটা, যখন আমরা আঁকবো যেন আমরা পারফেক্টলি আঁকতে পারি। ঠিক আছে, প্রথমে কি হয়, রেনাল ধমনী। যে দেখো রেনাল ধমনী ভেতরে প্রবেশ করলো, রেনাল শিরাটা কি হচ্ছে তোমার এখান দিয়ে বের হচ্ছে।
পরবর্তীতে হলুদ রঙের যে অংশটা সেটাকে আমরা বলি নেফ্রন, যেটা কিন্তু আমরা বলতে পারি আমাদের বৃক্কের একদম একক যেটা। ঠিক আছে, সবকিছুর যেমন একক থাকে বৃক্কেরও তেমনি গাঠনিক একক হচ্ছে নেফ্রন। নেফ্রনই কিন্তু ওই রক্তের পরিশ্রুতর যে কাজটা সেটা পুরোটাই কিন্তু নেফ্রনের ভেতর হয়ে থাকে। তারপরে আমরা কিছু সংগ্রাহক নালিকা নিয়ে আলোচনা করব। তারপরে ভেতরের অংশ কর্টেক্স, এখান দিয়ে এটা মেরুলা, এটা হচ্ছে বৃক্ক ক্যাপসুল, এটা হচ্ছে এই যে মাঝের এই ফাঁকা জায়গাগুলোকে আমরা বলি পেলভিস, আর এই যে পিরামিডের মতো এরকম দাগ দাগ কাটা অংশগুলোকে আমরা বলে থাকি রেনাল পিরামিড। এই যে দেখো তোমাদের বইয়ের চিত্রটা এখানে খুব সুন্দর ভাবে দেয়া আছে। এই যে সেই আমাদের সংগ্রাহক নালিকা, নেফ্রন, এই ভেতরের অংশটা কর্টেক্স, এই উপরের যে পৃষ্ঠটা এই অংশগুলা, তারপর এই যে ভেতরের অংশ হচ্ছে আমার মেডুলা, এটা ভেতরের অংশ ক্যাপসুল, এই যে আবরণটা হচ্ছে আমার ক্যাপসুল, এইটা ভেতরের ফাঁকা জায়গাটা হচ্ছে পেলভিস, এইটা হচ্ছে আমার কি এক একটাকে আমি কি বলবো রেনাল পিরামিড। ঠিক আছে, মেডুলা হচ্ছে ওই ভেতরেরটা, তারপরে বাহিরেরটা হচ্ছে আমাদের রেনাল পিরামিড। তোমাদেরকেও 10 সেকেন্ড টাইম দিচ্ছি, একটু সুন্দর মতো দেখে নাও চিত্রটা। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যেও। ওকে, চলো এবার আপুর সাথে সাথে আঁকবা সবাই। প্রথমে সি আঁকতে পারি না সবাই? একটা সি আঁকি। এরকম একটা সি আঁকি, যার সি এর মুখটা একটু বলা যেতে পারে এরকম। সি আঁকলাম। এরপরে তুমি এখানে কয়েকটা এইভাবে দাগ দিয়ে দাও দেখি, 3 4 5 6, লাস্টের দুইটা দাগ আর একটু সুন্দর করে দেই। দিয়েছি। এই অবধি আসলে পরবর্তী ধাপটায় এর ঠিক বাহিরে এভাবে আরেকটা আবরণ দিয়ে ফেলি, জাস্ট ওভারলাইনিং করে দিব। লাস্টে এসে নষ্ট হয়ে গেল। তোমাদের তো মজা, তোমরা তো রাবার পেন্সিল দিয়ে আঁকতে পারছো। ওকে, দেখেছি। পরবর্তী ধাপটায় কি করব, এখানে আমরা জাস্ট ত্রিভুজ শেপের এরকম কয়েকটা অংশ এঁকে দিব। দেখো, দেখেছো আপু কিভাবে আঁকলাম? জাস্ট এক একটা করে ত্রিভুজ শেপে আমি নিয়ে যাব। ডান। এরপরে এই যে এই মাথার যে অংশটা আছে না, এই যে এই অংশটা, এটাকে এভাবে সাথে যুক্ত করো। করতে করতে এটাকে ঠিক এইভাবে একটা এক একটা করে ইউ আকৃতির শেপ করে করে এভাবে এগিয়ে নিয়ে যাও। ঠিক আছে, মনে করো এভাবে তো তুমি সিটা আঁকলা, তাই না? এখান দিয়ে তো এই কয়েকটা অংশ এঁকেছো, সেগুলার এভাবে তুমি মাথাগুলো এঁকেছো।
এই যে 3টা করে ত্রিভুজ শেপের, তারপর বাহির দিয়ে আমরা এভাবে আরেকটা আবরণ দিয়েছি। এই অংশটা, এই যে মাথার এই অংশটাকে এভাবে এটার সাথে যুক্ত করে দাও। তারপর এভাবে করে আস্তে আস্তে একটার সাথে আরেকটাকে এভাবে কানেক্ট করে দাও। ঠিক আছে? ওকে। কানেক্ট করার পর এই যে বক্স গুলার মতো তৈরি হলো না, এগুলার ভেতরে আর একটু চিকন করে দেই, তাহলে সুন্দর লাগবে দেখতে। এরকম কয়েকটা এভাবে দাগ দিয়ে দাও। দেখো দাগটা আপু কিভাবে দিচ্ছি, এখান থেকে শুরু করে এই যে সামনের দিকে, পেছন থেকে সামনের দিকে, পেছন থেকে সামনের দিকে, সামনের দিকে, সামনের দিকে, পেছন থেকে সামনের দিকে, সামনের দিকে, সামনের দিকে, সামনের দিকে, সামনের দিকে। এইগুলোতে আবার দিব সামন থেকে পেছন দিকে। যে যেভাবে এই দাগটা দিতে পারো, এখানে কোনো নিয়ম নেই, তোমার যেভাবে সুবিধা হয়। ঠিক আছে? দিয়েছি। এর পরবর্তীতে যে কাজটা আমরা করব, এই অংশ থেকে এরকম দুইটা নল শেপ দিব। এই নলগুলা আঁকার ক্ষেত্রে এরকম কিছু এরকম শাখা প্রশাখা দিয়ে এমনি করে যুক্ত অবস্থা আমরা করে দিব। ঠিক আছে? এমনি করে জাস্ট যুক্ত অবস্থায় করে দিব। উফ, এই তার ঠিক পেছনেই আরেকটা দিব, এটা একটু বড় দিব। এটারও কিন্তু এই যে এখান দিয়ে আসার সময় এখানে কিছু শাখার মতো তৈরি হয়ে এটাকে এভাবে এটার সাথে সংযোগ করে দিব। এই তো এঁকেছি। পরবর্তী ধাপটা কি হবে? জাস্ট ভেরি সিম্পল। তুমি কি করবা, এখান থেকে জাস্ট এরকম, ওমা এমনি বসে গেল, এখান থেকে জাস্ট একটা ইউরেটো রেখে দিব। এই পর্যন্ত কি আমরা আঁকতে পারছি? সবাই আপুর সাথে আছি বৃক্ষটা আঁকায়? দেখি। হুম। চিত্র কিন্তু এখনো শেষ হয়নি। পরবর্তী ধাপে জাস্ট এখান থেকে এমনে করে একটা ইউরেটর দিয়ে দিলেই তোমার চিত্রটা শেষ। মূলত এই অংশটা একটু বেশি চিকন করে ফেলছি আপু, একটু মোটা করি, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, যারা যারা আঁকুনি এখনো, তারা কি করেছো? আসো আবার আঁকি আমরা, যারা যারা আঁকতে পারোনি, তো ইম্পর্টেন্ট অনেক। আচ্ছা আসো একটা সি আঁকো আপুর সাথে সাথে, ঠিক এইভাবে এঁকেছো। পরে কি করব, এখান দিয়ে জাস্ট এইভাবে কয়েকটা দাগের মতো দিয়ে দিব আমরা। দিয়ে দিলাম। তারপরে এইটার ঠিক পেছনে আমরা আরেকটা এভাবে দিয়ে দিব। মূলত ডাবল লাইনিং করছি আমরা। ঠিক আছে? এই করার পর এগুলার মধ্যে আমরা এরকম ত্রিকোণাকার কতগুলো পিৎজা শেপের অংশ এঁকে দিব। নিচেরটাকে তো প্রতিবন্ধী মনে হচ্ছে আমার।
একটা সেকেন্ড। এই আঁকলাম। তার পরবর্তীতে খুবই ভেরি সিম্পল কাজ, সেটা হচ্ছে এই যে এই মাথার অংশগুলোকে আমি এটার সাথে যুক্ত করে দিব, এটারটাও একইভাবে। তারপরে এই অংশগুলোতে জাস্ট এইভাবে একটা ক্যারেক্টার সাথে এরকম ইউ শেপের একটু বাঁকা করে এভাবে কানেক্ট করে দিব। দেওয়ার পর প্রত্যেকটার মাঝে এই যে এভাবে বক্স পিৎজা শেপের অংশগুলোর ভেতরে এইভাবে কয়েকটা দাগ দিয়ে দিবেন সবাই। আমার কিন্তু বৃক্ষ এখনো শেষ হয়নি, বিশেষ জিনিসটাই আপু কিন্তু এখন এখানে আঁকিনি। এটা না আঁকলে কিন্তু পুরো লাড্ডু দিয়ে দিবে। সেটা কি জানো, এখানে একটা নেফ্রন আঁকা এখনো বাকি আছে। আচ্ছা এই পর্যন্ত আগে আমরা আঁকি, তারপর আমরা কি করব, এখান দিয়ে দিলাম আর একটু বড় দিয়ে এইভাবে এইভাবে জাস্ট এর সাথে কানেক্ট করে দিব। আর পরবর্তীতে এখান থেকে জাস্ট এমনি করে এরকম একটা নালি এভাবে বের হয়ে আসবে। ঠিক আছে, চলো এরপরে যে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে আমাদের একটা নেফ্রন আঁকতে হবে। নেফ্রনটা আঁকার জন্য কি জাস্ট তুমি এরকম একটা ইউ শেপ করে এখানে জাস্ট কয়েকটা গোল দিয়ে এভাবে দিয়ে দিবা। জিনিসটা হচ্ছে এই এম একে মাঝে একটা ও একে বাসে। এঁকেছো? এখন তো এঁকেছো, 4 বার এঁকে ফেলছি আমি। ইজি না চিত্র আঁকাটা? আচ্ছা চলো আমরা এখন একটু লেবেলিং করি, যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই পাশের টাপু মুছে দিচ্ছি, কারণ লেবেলিং করতে আপুর এই অংশটাও লাগবে। কোন কালি নেই, কোন কালি নেই, ম্যাজেন্টাটা। ওকে, প্রথমে সবচেয়ে ইজি অংশটা যেটাকে আমরা খুব এক ঝলকেই দেখতে পারি সেটা হচ্ছে এই অংশটা। এই অংশটা এটাকে একটা সেকেন্ড, হ্যাঁ সব তো আচ্ছা ঠিক আছে। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলছি রেনাল ধমনী। এটাকে কি উপর করে এভাবে করে লেবেলিং করা যাবে তো আই গেস, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে আসলে। হুম এরকম ভাবে একটু দাগ দিয়ে নিও তোমরাও। ওকে, তারপরে আসবে আমাদের এই ভেতরের অংশটা, এই অংশটা, এই অংশটা, এটা এটা। ও মাই গড, আমার আমার নেফ্রন চলে গেছে। এই তো, চলো এভাবে করে জাস্ট লেবেলিংটা করে নিবা। দেখো আপু কি করছে, রেনাল ধমনী আর রেনাল শিরাটাকে জাস্ট এরকম স্কেল দিয়ে এভাবে করে নিয়ে যাবা। সবসময় লেবেলিং করার ক্ষেত্রে জিনিসগুলো চেষ্টা করবা লেবেলিংটা যেন এক সাইডে থাকে, তাহলে খাতাটা দেখতে স্ট্যান্ডার্ডও লাগে এবং সুন্দর লাগে। সবকিছুরই নিয়ম আছে। আর কোন একটা অংশ যেন বেশি কাটা না পড়ে, যখনই তুমি কোন একটা কিছু লিখছো বা আঁকছো, লেবেলিং করার ক্ষেত্রে পুরো একটা অংশ যেন কাটা না পড়ে, এই জিনিসটার দিকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করি প্রথমেই উপর থেকে। উপরে আমার প্রথম অংশটা সেটা ধরে নিচ্ছি আমি রেনাল ধমনী, আর এই যে অংশটা নিচেরটা সেটা কি হচ্ছে রেনাল শিরা। নীল অংশটা কি অবশ্যই আমরা জানি নেফ্রন। তারপরে এই যে এটা কি হবে, এটাকে আমরা কি বলবো রেনাল পিরামিড, সরি এটা মেডুলা।
আচ্ছা এটা রেনাল পিরামিড, এই অংশটা তো হ্যাঁ এটা রেনাল পিরামিড। তারপরের অংশটা হচ্ছে মেডুলা, ভেতরের যে অংশটা সেটাকে আমরা বলে থাকি পেলভিস, এই অংশটা হচ্ছে আমার সেই কর্টেক্স, বাইরের আবরণটা হচ্ছে অবশ্যই কি ক্যাপসুল, আর এই অংশটাকে আমি কি বলি ইউরেটর। এঁকেছি আমরা এইটুকু লেবেলিং হলে আর জাস্ট দুইটা জিনিস দেখাবো। এক হচ্ছে এই যে এই মাথা থেকে পুরো অংশটাই কিন্তু আমার এক একটা মেডুলা, আর এই যে এখানের যে নালীগুলা সেগুলোকে আমরা কি বলে থাকি বলতো, সংগ্রাহক নালিকা না? তাহলে প্রথমে আমার কে আসছে রেনাল ধমনী, তারপরে রেনাল শিরা, তারপরে কি আসছে আমার এখানে সংগ্রাহী নালিকাগুলা, সেগুলা মিলে মিলে রেনাল পিরামিডটা তৈরি করে। রেনাল পিরামিড কিন্তু অনেকগুলো আছে এবং এই পুরো অংশটাকে আমি কি বলছি মেডুলা বলছি। মাঝের যে ফাঁকা স্থান সেটা পেলভিস, এই অংশগুলা হচ্ছে আমার সেই কর্টেক্স। এই অংশগুলাতে কিছু ডট ডট আমাদের দিয়ে দিতে হবে। এই যে নালীটা সেটা হচ্ছে ইউরেটর, বাইরের আবরণটা ক্যাপসুল, তার ভেতরের সবকিছু কি কর্টেক্স। ঠিক আছে, এই কিন্তু আমাদের চিত্র দেখো, রেনাল ধমনী এঁকেছি আমরা, রেনাল শিরা এঁকেছি, ইউরেটর এঁকেছি, এখানে আমরা রেনাল পিরামিড এঁকেছি, বাহিরের এই ফাঁকা অংশ পেলভিস এঁকেছি, ক্যাপসুল এঁকেছি, এই পুরো অংশটাকে আমরা কি বলছি মেডুলা, ভেতরের তরলটা কর্টেক্স, এবং এই নালীগুলাকে আমরা কি বলেছি দেখো, এখানে এই নালীগুলাকে কিন্তু আমরা বলেছি আমাদের সেই সংগ্রাহক নালিকা, এবং এই এককটা নেফ্রন। তাহলে সবকিছু আমরা এঁকেছি খুব সহজ করেই আমাদের চিত্রটাতে। তাহলে রেনাল ধমনী, রেনাল শিরা, প্রত্যেকটা লাইন সংগ্রাহী নালিকা, যেটা মিলে তৈরি করে মেডুলা, মেডুলা পুরোটা অংশ, এবং এরকম রেনাল পিরামিড আছে আমাদের অনেকগুলা। তার পরবর্তীতে আসি ভেতরের এর অংশটা যেটাকে বলি কর্টেক্স, বাইরের আবরণটা ক্যাপসুল, আর ভেতরের যে এই নালীটা সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি আমাদের ইউরেটর। লাস্টে কি লিখে দিব, চিত্র বৃক্কের গঠন। বুঝতে পারছি এই পর্যন্ত? ও
সেরা, এই তো সুপার স্টুডেন্টসরা পারফেক্ট লিখেছে, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। ওকে, যারা যারা সুন্দর করে রেখেছো তোমাদের জন্য ভালোবাসা, বাপাসেই দেখিয়েছি। আচ্ছা, তাহলে আমরা চিত্রটা পরীক্ষাতে আসলে পারবো। এবার আমরা একটু পড়ি আসলে জিনিসটা কেমন। দেখো, বৃক্কের প্রথম যে কথাটা লেখা, উত্তল এবং অবতল, লেন্সের চিত্র পড়ে, আমরা লেন্সের চ্যাপ্টারটা পড়েছি ফিজিক্সে। দেখো, বৃক্কটার তুমি দিকে যদি তাকাও, বৃক্কের জিনিসটা দেখতে অনেকটা এমন হয়ে থাকে, তাই না? কি হয়, এর বাইরের অংশটা একটু এরকম আর ভেতরের অংশটা একটু এমন। এই জিনিসটাকে এখানে বলা হচ্ছে বাইরের দিকে তারা উত্তল এবং ভেতরের দিকে অবতল। উত্তল মানে কি উঁচু হয়ে থাকে, এই যে এরকম স্নেকের মাথার মতো, এই যে এরকম উত্তল, ভেতরের অংশটুকু কি অবতল। পরের পয়েন্টটা কি আছে, দুঃখিত, অবতল অবতল অংশের যে ভাঁজটা থাকে, অর্থাৎ ভেতরের অংশে ভেতরের অংশে যে ভাঁজ ভেতরের অংশে যে ভাঁজটা থাকে সেটাকে আমরা বলে থাকি হাইলাস বা হাইলাম। দেখো এখানে কিন্তু সুন্দরভাবে বোঝানো হচ্ছে, এই দেখো, এই যে তোমার অবতল অংশের এই অংশটুকুতে একটা ভাঁজের মতো সৃষ্টি হয়েছে না, এই যে এখানে দেখো একটা ভাঁজের মতো কিন্তু তৈরি হয়েছে। এই যে এরকম নালীগুলা যখন তার ভেতর থেকে বের হচ্ছে, এখানে কিন্তু তার ভেতরে একটা ভাঁজের মতো অংশের সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা কি বলি, হাইলাম। এখানে সেই কথাটাই লেখা আছে যে অবতল অংশের অর্থাৎ ভেতরের অংশে যে একটা ভাঁজের তৈরি হয়, যেখান থেকে রেনাল শিরা বা ধমনী বের হচ্ছে, সেখানে যে ভাঁজের সৃষ্টি হয় সেটাকে আমি বলি হাইলাস বা হাইলাম। হাইলাসে অবস্থিত গহ্বর, গহ্বর সবসময় আমি কি বলি, গহ্বর মানে কি, সেটা একটা ফাঁকা স্থান না? আমি যে চিত্রটা এঁকেছি সেখানে কি কিছু ফাঁকা স্থান দেখতে পাচ্ছ? এরকম একটা ফাঁকা স্থান আছে না রেনাল পিরামিডের ভেতরের এই অংশটাতে, এই যে ফাঁকা স্থান। তাহলে এই ফাঁকা স্থানটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলে থাকি পেলভিস। ঠিক আছে, তাহলে আমরা কি কি শিখলাম, বাইরের অংশটা উত্তল, ভেতরে অবতল। অবতল অংশের এই যে এখান থেকে যদি আমার এই অংশ থেকে মনে করো এটা আমার কিডনি, কিডনি এটা হচ্ছে আমার তোমার এরকম উত্তল অবতল, এখান থেকে আমার রেনাল শিরা রেনাল পিরামিড বের হচ্ছে, এখানে যে ভাঁজের সৃষ্টি হয়েছে সেই ভাঁজটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হাইলাস বা হাইলাম। আর এর ভেতরে এই হাইলাসে অবস্থিত এই যে এইটার ভেতরের অংশে অবস্থিত ফাঁকা যে জায়গা বা গহ্বরটাকে আমি কি বলি, পেলভিস। পরবর্তীতে বৃক্ক সম্পূর্ণরূপে, ঠিক আছে, এক প্রকার তন্তুময় আবরণী দ্বারা বেষ্টিত থাকে, যাকে আমরা কি বলি, ক্যাপসুল। এই যে এর বাইরের যে আবরণটা আমার বাইরের দিকে, এটাকে যে আবরণটা আবৃত করে রেখেছে সেটা কিন্তু একটু তন্তুময়, তন্তুময়। তাহলে তন্তুময় এই জিনিসটার নাম কি, সেটার নাম হচ্ছে তোমার ক্যাপসুল। ঠিক আছে, পরবর্তীতে কি কি দেওয়া আছে, ক্যাপসুল সংলগ্ন অংশ। ক্যাপসুলের এই ভেতরে আরেকটা আমাদের অংশ থাকে না, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলে থাকি কর্টেক্স। এই যে এখানে সেটাই লেখা কর্টেক্স। আর কর্টেক্সের ভেতরে, কর্টেক্সের ভেতরে এই যে সবকিছু যে তৈরি হলো, এই যে এখান থেকে এইটুকু জায়গা, এই ফাঁকা জায়গাটা তো পেলভিস, আর এইটুকু জায়গাকে আমরা কি বলি, যেটা রেনাল পিরামিড দিয়ে একদম পুরোপুরি আবৃত থাকে, সেটাকে আমরা বলি মেডুলা। এবং হাইলাসের অগ্রভাগ প্রসারিত হয়ে প্যাপিলা গঠন করে, যেটা রেনাল পিরামিড নামে পরিচিত। হাইলাসের কি করে, মাথার যে অংশটা সেটা কি করে আমাদের এখানে, এই যে দেখো হাইলাম বা হাইলাসের এই যে এই অংশটা পরবর্তীতে যে আমার এখানে চমৎকার ভাবে আমার রেনাল পিরামিড গুলা তৈরি করে নিয়ে আসে। এবং বৃক্কের ইউরেনিফেরাস নালিকা ক্ষরণকারী অংশকে, অর্থাৎ যেখান থেকে সবকিছু এনজাইম বের হয়, সেটাকে আমরা কি বলি, ইউরানিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ, সেটাকে আমরা কি বলি, নেফ্রন বলি। সেটা কিন্তু আমার বৃক্কের একদম একক, নেফ্রন অবশ্যই থাকতে হবে বৃক্ককে কাজ করানোর জন্য।
এই ছিল আমার বৃক্কের গঠন। আমরা বৃক্ক আঁকা শিখেছি। বৃক্কের বাহিরের দিকটা উত্তল, ভেতরে অবতল, অবতল অংশের ভাঁজকে বলি হাইলাস বা হাইলাম, হাইলামের ভেতরে যে গহ্বর সেটাকে বলি পেলভিস, এবং এই পুরো বৃক্কটা আমার তন্তুময় আবরণী দ্বারা আবৃত থাকে যেটাকে আমি বলি ক্যাপসুল। ক্যাপসুলের ভেতরের অংশকে বলি কর্টেক্স, এবং পরবর্তীতে আমার এই কর্টেক্স এর ভেতরের অংশ অর্থাৎ যেখানে আমার রেনাল পিরামিড গুলা ছিল সেটাকে আমরা বলছি মেডুলা। এবং এই মেডুলার পরবর্তীতে হাইলাসের যে অগ্রভাগটা সেটা প্যাপিলা গঠন করে, যেটা পরবর্তীতে অর্থাৎ সংগ্রাহী নালিকাগুলা মিলে মিলে আমার রেনাল পিরামিডটা তৈরি করে। আর যে বিশেষ জিনিসটা বলা হচ্ছে, কোন একটা নালিকা আমার বৃক্কে অবশ্যই থাকবে যেটা আমার রক্ত পরিশ্রুত বর্জ্য পদার্থ বের করা, বিশুদ্ধ উপাদানগুলোকে রাখা, নিয়ন্ত্রণ করে, সেটাকে বলি ইউরানিফেরাস নালিকা। সেই ইউরানিফেরাস নালিকার যে ক্ষরণকারী অংশ সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলে থাকি নেফ্রন। ঠিক আছে, বুঝেছি কি কি গঠন, নতুন নতুন শব্দ শিখেছি। হাইলাস, হাইলাম, পেলভিস, রেনাল পিরামিড, মেডুলা, প্রত্যেকটা অংশকে আমরা ক্লিয়ার হয়েছি। একটু আপুকে জানাই। একটু ঝটপট আপুকে জানিয়ে দেই। ওকে, ভেরি ভেরি গুড। পার্সেন্টেজ যেহেতু আস্তে আস্তে বুঝার পার্সেন্টেজ বাড়ছে, খুবই ভালো লাগলো। তো আরেকবার একটু রিক্যাপ করব। আমরা চিত্রটা এঁকেছি প্রথমে একটা সি টাইপের শেপ দিয়ে। প্রথমে কি করেছি, আমরা একটা সি শেপ দিয়েছি, তারপরে তার বাহিরে আরেকটা লেয়ার দিয়ে মাঝে জাস্ট এরকম কয়েকটা দাগ দিয়ে এরকম পিৎজা শেপ দিয়েছি। পরবর্তীতে এই যে বাহিরের আবরণটাকে এর সাথে দুইটা প্রান্তের সাথে যুক্ত করে এরকম ইউ শেপ দিয়ে দিয়ে প্রত্যেকটাকে যুক্ত করার পর এর ভেতরে লম্বা লম্বি দাগ দিয়েছি। পরে কি যে রেনাল ধমনী আঁকলাম, শির আঁকলাম, এখান থেকে ইউরেটর আঁকলাম, আর অবশ্যই এখানে একটা নেফ্রন এঁকে এখানে জাস্ট ডট ডট দিলে আমার হয়ে গেল একটা বৃক্ক। এই বৃক্কের মধ্যে রেনাল ধমনী থাকে, রেনাল শিরা থাকে, নেফ্রন থাকে। এগুলা হচ্ছে সংগ্রাহী নালিকা, যেগুলা মিলে মিলে আমার পরবর্তীতে এক একটা করে রেনাল পিরামিড তৈরি করে। এবং রেনাল পিরামিডটা যে অংশে থাকে সেটাকে আমি কি বলছি, মেডুলা। এবং এখানে যে ফাঁকা যে স্থান সেটাকে বলি পেলভিস। বাইরের আবরণটা তন্তুময় ক্যাপসুল, তার ভেতরের অংশটাকে বলছি কর্টেক্স, এবং এটা হচ্ছে ইউরেটর। মূলত বর্জ্য পদার্থগুলো এটার মাধ্যমে পরবর্তীতে আমার মূত্রথলি হয়ে, মূত্রনালী হয়ে আমার শরীরের বাহিরে বের হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের কি বলবো, বৃক্কের আবরণকে আমরা বলি ক্যাপসুল। এবার আসি বৃক্কের কাজ। খুবই সহজ, অনেকগুলা কাজই আমরা অলরেডি বুঝে গিয়েছি। প্রথম যে কাজ সেটা কি, অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর বর্জ্য পদার্থকে মূত্রের মাধ্যমে বের করে দিচ্ছে, রাইট। পরবর্তীতে মানব দেহে যে সোডিয়াম, পটাশিয়াম, ফ্লোরাইড ইত্যাদির পরিমাণকে কিন্তু নিয়ন্ত্রণ করে। তোমার যদি কিডনি অচল হয়ে যায় তাহলে কিন্তু তোমার শরীরে সোডিয়ামের পরিমাণে আমরা অস্বাভাবিকতা দেখব, পটাশিয়ামের পরিমাণে অস্বাভাবিকতা দেখব, এবং এগুলার অস্বাভাবিকতার সিমটম গুলাও কিন্তু দেখা যায়। যেমন দেখবা অনেকেই বলে মাথা ঘোরাচ্ছে। মাথা ঘোরানোর যদিও আরো নানাবিধ কারণ থাকে, কিন্তু যদি তোমার কারো শরীরে সোডিয়ামের পরিমাণ অনেক পরিমাণে কমে যায় তাহলে কিন্তু তার বমি হবে, মাথা ঘোরাবে, এবং অনেক সময় দেখা যায় তাদের মেমোরি লসও হয়ে যেতে পারে যদি সোডিয়ামের পরিমাণটা তুলনামূলকভাবে অনেক কমে যায়। আমাদের শরীরে বলা যেতে পারে 40-এর মতো থাকতে হয়। যদি এই 40-এর চেয়ে কোন অংশে কমে যায়
সেই ক্ষেত্রে দেখা যায় যে মনে করো 10 হয়ে গেল বা 9 হয়ে গেল, সেই সময় দেখা যায় যে পেশেন্ট গুলার ক্ষেত্রে তাদের মানসিক ভারসাম্য হারিয়ে যেতে পারে। তাই সোডিয়াম, পটাশিয়াম সবকিছুর পরিমাণ ঠিক রাখা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমাদের দেহে রক্তচাপ নিয়ন্ত্রণ, যেটা আপু শুরুতেই বললাম, উচ্চ রক্তচাপের বেশিরভাগ মানুষের সমস্যাটা দেখা যায় তাদের কিডনি ঠিকভাবে কাজ করছে না। তো আমাদের রক্তচাপের ঠিকভাবে রাখা, ধমনির ভেতর দিয়ে বা শিরার ভেতর দিয়ে রক্তটা যখন যাচ্ছে, রক্তের ফ্লোটা যেন ঠিক থাকে সেটা নিশ্চিত করা। একই সাথে আমাদের শরীরে পানি কতটুকু থাকবে, কতটুকু অম্ল থাকা প্রয়োজন, কতটুকু ক্ষার থাকা প্রয়োজন, এই সব কিছুর ভারসাম্য কিন্তু আমার নিয়ন্ত্রণ করে বৃক্ক। এবং একই সাথে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, যেটা সবার লাস্টে লেখা, সেটা কি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দিচ্ছে। তাহলে দেখো প্রত্যেকটা কাজই কিন্তু প্রত্যেকটার সাথে খুব সুন্দরভাবে যুক্ত। প্রথম কাজ, আপু শুরুতেই একটা কথা বলছি যে বৃক্ক কি আমাদের ছাঁকনি বা ফিল্টার। ফিল্টার কি করে? বর্জ্য পদার্থকে বের করে দেয়। তাহলে নাইট্রোজেনের প্রথম কাজটা কি হবে? সে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে শরীরের ভেতর থেকে বের করে দিচ্ছে। বুঝে গেলাম? প্রথম পয়েন্টটা কিন্তু একইভাবেই লিখা। এই পয়েন্টটাতে যেমন লিখা মানব দেহ থেকে ক্ষতিকর নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থকে অপসারণ করে, এই পয়েন্টটারই কিন্তু জাস্ট একটু যোগ করা হয়েছে যে মূত্রের মাধ্যমে অপসারণ করে। 1 আর 5 কিন্তু বলা যেতে পারে একই রকম পয়েন্ট, একই কথাই লিখা, জাস্ট 1 নাম্বার পয়েন্টে লিখা কোন প্রক্রিয়ায় বের করে, সেটা হচ্ছে মূত্রের মাধ্যমে বের করে। তাহলে দুইটা পয়েন্ট আমরা শিখে গেলাম। এক হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে, আর বের করে কোন কিসের মাধ্যমে? মূত্রের মাধ্যমে। পরবর্তীতে আসি, আমার এই বৃক্ক আমার শরীরে যত প্রকার খনিজ লবণ আছে, যেহেতু এটা তরলের সাথে যুক্ত, আমাদের শরীরে বলি সোডিয়াম, পটাশিয়াম, এই যে খনিজ লবণগুলা, সেগুলোর ভারসাম্য বা পরিমাণ ঠিক রাখা। একই সাথে যেহেতু আমার বৃক্কটা আমার রক্তকে মানে ফিল্টারেশন করছে, তার মানে কি বৃক্ক আমার শরীরে রক্তচাপের পরিমাণ ঠিক রাখবে, আমার রক্তের ভেতর পানি কতটুকু থাকবে, কতটুকু অম্লিক হবে, কতটুকু ক্ষারীয় হবে, সবকিছুই কিন্তু নিয়ন্ত্রণ করে। তাহলে বৈশিষ্ট্যগুলা মুখস্থ করার কিছুই নেই, জাস্ট বুঝে বুঝে পড়তে হবে বৃক্ক আসলে কি, সে কি কাজ করে, সেটা জানলেই তোমার কাজগুলা লেখা খুব একটা কঠিন হবে না। আসো এবার এই অংশটির নাম কি? সেটা কি হাইলাস, পিরামিড, পেলভিস নাকি ইউরেটর? প্রথম কথা, ইউরেটর তো হবেই না। পেলভিস চিন্তা করি, পিরামিডে আমার এখানে দেখা যাচ্ছে না, হাইলাসও না। কারেক্ট অ্যান্সার কি হবে? পেলভিস। কারণ আমার এখানে এই অ্যাশ রঙের জায়গাটা কি মূলত আমার সেই ফাঁকা স্থানটাকে নির্দেশ করছে। এবার বলো বি অংশটি কাজ কি? পানি পরিবহন করা, মূত্র তৈরি করা, মূত্র পরিবহন করা নাকি মূত্র জমা রাখা? অবশ্যই মূত্রটাকে সে পরিবহন করে। তার পরবর্তী গন্তব্য কি? ওই যে থলি আকৃতির অংশ, যেটাকে আমরা কি বলি? মূত্রথলি। এরপরে মানুষের বৃক্কের আকৃতি দেখতে কেমন হয়? এটার উত্তর তো সবার পারা উচিত, এটা তো আপু সলভ করে দিলে তো তোমাদেরকেই অপমান করা হবে। তোমরা এটার উত্তর দাও। ওকে, ওকে, কারেক্ট অ্যান্সার কি হবে? সিমের বেচির মতো। বৃক্কের অবতল অংশের ভাঁজকে কি বলে থাকি? এটার উত্তরও তোমরা দিবে। বলো বৃক্কের অবতল অংশের ভাঁজকে কি বলে থাকি? 14 বার করে সেটার উত্তর আপু দিয়েছি।
ওকে, তাহলে কারেক্ট অ্যান্সার কি হচ্ছে হাইলাস। এবার আমরা একটু সৃজনশীল প্র্যাকটিস করি। সেটা কি, মনির সাহেব দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস রোগে ভুগছেন এবং ফলে তার বৃক্ক প্রায় অকেজো হয়ে গিয়েছে। সুস্থতার জন্য ডাক্তার তাকে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন ডায়ালাইসিসকে, যা আমরা আপকামিং ক্লাসে পড়বো। ডায়ালাইসিস হচ্ছে এমন একটা প্রক্রিয়া, তোমাদেরকে ছোট্ট করে বলে রাখি, যদি কখনো কোনো মানুষের বৃক্কটা সম্পূর্ণভাবে কাজ না করতে থাকে, দুইটা কিডনি যদি সম্পূর্ণভাবে কাজ না করতে থাকে, তখন কি হয়, বাহির থেকে স্বয়ংক্রিয় একটা প্রক্রিয়ার মাধ্যমে এই রক্তটাকে পিউরিফাই করা হয়। যে প্রক্রিয়ার মাধ্যমে করা হয় সেটাকে আমরা বলে থাকি ডায়ালাইসিস। মূত্রের উপাদানগুলো ব্যাখ্যা করো। মূত্রে কি থাকে? ইউরোক্রোম থাকে, পানি থাকে, খনিজ লবণ থাকে, এই উপাদানগুলা। মনির সাহেবের আক্রান্ত অঙ্গের চিহ্নিত চিত্র, অর্থাৎ কার কথা বলা হচ্ছে? বৃক্কের গঠন। এই চ্যাপ্টার থেকে বৃক্কের গঠনটা খুবই গুরুত্বপূর্ণ, চিত্রটা আসবেই পরীক্ষাতে, ধরে রাখো। তাই বৃক্কের যে চিত্রটা খুব ভালো করে শিখতে হবে, কারণ তোমার এই চ্যাপ্টারের যতগুলা সৃজনশীল আছে 95% সৃজনশীলে তুমি দেখতে পাবে যে বৃক্কের গঠন আঁকতে বলছে। পরবর্তীতে আসি, ডাক্তারের পরামর্শ অনুযায়ী মনির সাহেবের করণীয় কি কি, অর্থাৎ বৃক্ককে ভালো রাখার জন্য। এই চ্যাপ্টারের শেষে দেখবে বৃক্ককে ভালো রাখার জন্য কি কি করণীয়, সেই জিনিসগুলো ফলো করতে হবে। তো ডায়ালাইসিস কি, যে চিত্র দেওয়া হয়েছে, এরকম একটা মেশিনের মাধ্যমে তোমার রক্তটা এইভাবে যায়। এই মেশিনের মাধ্যমে এই যে এখানে মূলত পিউরিফাই হয়ে ভালো রক্তটা তোমার শরীরে আবার এভাবে প্রবেশ করানো হয়, যেটা খুবই ব্যয়বহুল এবং পেশেন্টের জন্য অনেক কষ্টের। এবং কিডনি পেশেন্টরা কিন্তু সবকিছু খেতে পারে না, যেমন তারা ডালটা তাদেরকে অ্যাভয়েড করতে হয়, শাকটা তাদেরকে অ্যাভয়েড করতে হয়, তারা কিন্তু সব প্রকার শাকসবজি বা খাবার দাবার খেতে পারে না, তাদের কিন্তু অনেক রেস্ট্রিকশন থাকে, সেটা মেনে চলতে হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় পানির পরিমাণটাও কিন্তু নির্দিষ্ট করে দেয়া থাকে। আমাদের যেমন তুমি যত ইচ্ছা তত পানি খেতে পারো, বলা হয় যে 12 গ্লাস খাও, তার উপর যত মন চায় খেতে পারো। কিন্তু কিডনি পেশেন্টদের এমন না, অনেকজনকে বলা হয় যে পানির পরিমাণটা যেন 5 থেকে 6 গ্লাস হয় দিনে। ঠিক আছে, তাদের পানির পরিমাণটাও নির্দিষ্ট করে দেওয়া হয়, কারণ তোমার কি হয়, ওই যে মূত্রের যে একটা তৈরি করার প্রেশারটা, সেটা যেন না পড়ে। ঠিক আছে, তো এরপর আসি মূত্রের উপকরণগুলা কি কি। 90% পানি, যেটা আমরা শুরুতেই শিখছি, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ বটে। এবং এটা কি করে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, খুবই গুরুত্বপূর্ণ, আপু বলেছিলাম ক্রিয়েটিনিনের কথা, বিভিন্ন ধরনের লবণ এবং ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থ। কি কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরোক্রোম, তারপরে কি ক্রিয়েটিনিন, এগুলা মূলত থেকে থাকে। পরবর্তীতে মনির সাহেবের চিত্রটা, অবশ্যই প্রথমে আমরা এটা লিখে নিব যে মনির সাহেবের আক্রান্ত অঙ্গটা কি। সৃজনশীল প্রশ্ন লেখার কিন্তু কিছু নিয়ম আছে, যে তুমি যদি বায়োলজিতে একদম 10-এ 9 বা 10-এ 10ও পেতে চাও, সেই ক্ষেত্রে তোমার সিলেক্ট করতে হবে এমন সব সৃজনশীল যেগুলোতে তোমার চিত্র আছে। এবং প্রথমেই যে কাজটা করতে হবে, আমি কি শুরুতে আপু চিত্র আঁকবো? অবশ্যই না, তোমার শুরুতে আগে বলতে হবে যে যেই জিনিসটার আমার চিত্র চাওয়া হচ্ছে সেই জিনিসটা আসলে কি। এই কথাটা তোমার অবশ্যই লিখতে হবে যে মনির সাহেবের আক্রান্ত অঙ্গটা হচ্ছে বৃক্ক। পরবর্তীতে তুমি সুন্দর করে বৃক্কের চিত্রটা আঁকো, বৃক্কের লেবেলিং করো, নিচে লিখে দাও বৃক্কের লম্বচ্ছেদ, বাস ইনাফ, তুমি একদম 3-এ 3 পেয়ে যাবা। পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী করণীয় কি কি, যেহেতু অকেজো হয়ে গিয়েছে, তাকে কি করতে হবে? পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ মূত্রের 90% কি আমার পানি, তাই সতেজ রাখতে হবে। অতিরিক্ত শারীরিক ওজন বাড়ানো যাবে না, ঠিক আছে, একটা লিমিটেশনের ভেতর রাখতে হবে। খাবার দাবারের রেস্ট্রিকশন থাকে, যেমন অতিরিক্ত এই যে দেখো প্রাণীজ আমিষ, মাছ, মাংস, ডিম প্রভৃতি বৃক্কের রোগের জন্য দায়ী, তাই সব খাবার অল্প পরিমাণে খেতে হবে। এবং আরেকটা জিনিসের কথা এখানে লেখা নেই, ডালটাতে বিশাল বড় একটা রেস্ট্রিকশন থাকে, যারা কিডনি পেশেন্ট, কিডনি পেশেন্টরা কিন্তু তোমার যদি কিডনিতে দেখবে, আল্লাহ মাফ করুক, যদি কারো অল্প একটু সমস্যা হয়, ডাক্তার সাথে সাথেই তাকে বলবে যে আপনি ডাল আর খাবেন না, কারণ ডালটা আমাদের বৃক্কের ওপর বিশাল বড় একটা প্রেশার তৈরি করে যখন সেটাকে পিউরিফাই করতে হয়। ঠিক আছে, পরবর্তীতে পান, সুপারি, জর্দা, ধূমপান এগুলা কোনোভাবেই করা যাবে না এবং অস্বাস্থ্যকর পরিবেশে না থেকে আলো বাতাস পূর্ণ পরিবেশে থাকতে হবে। এই দেখো, আমি আমার একটা নতুন প্রজেক্টের তথ্য তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমরা রিসেন্টলি দেখেছি যে আমরা যে অ্যান্টিবায়োটিক গুলা খাই, তাই না, আমাদের জ্বর হলে, কাশি হলে যে আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি, আমরা দেখেছি যে আমাদের আশেপাশে যতগুলা রোগ জীবাণু আছে, অর্থাৎ ভাইরাস বা ব্যাকটেরিয়া আছে, তারা দেখা গিয়েছে কি আমরা অ্যান্টিবায়োটিকটা কেন খাই, এই রোগ জীবাণুগুলাকে মেরে ফেলার জন্য না, কিন্তু দেখা গিয়েছে যে অ্যান্টিবায়োটিক গুলাকে তারা এখন খুব সহজভাবেই তাদের আয়ত্তে নিয়ে আসতে পারে। জিনিসটা কিন্তু অনেক ভয়ঙ্কর।
তার মানে কি রোগ জীবাণুকে মারার কোনো অস্ত্রই তোমার কাছে আর থাকছে না। কারণ এই যে আমাদের পরিবেশে আমরা যেভাবে আমরা পরিবেশটাকে ব্যবহার করছি, যেমন গাছপালার সংখ্যা কমিয়ে দিচ্ছি, বড় বড় দালান কোঠা তৈরি করছে, এতে কি হচ্ছে বলতো, আমাদের পরিবেশের যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে এবং এটা কি আমাদের জন্য ভালো না। আমাদের যারা শত্রু অর্থাৎ এই যে ভাইরাস ব্যাকটেরিয়া, তারা কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে শক্তিশালী হয়ে যাচ্ছে। কারণ তাদেরকে শক্তিশালী হতে হলে সেই পরিবেশটা প্রয়োজন যেটা আমরা বর্তমানে তৈরি করছি তাদের জন্য। বড় বড় গাছপালা কেটে ফেলছি, দালান কোঠা তৈরি করছে, এতে কি হচ্ছে, তাদের পাওয়ার বেড়ে যাচ্ছে এবং তারা অ্যান্টিবায়োটিককে এখন খুব সহজেই কাবু করতে পারে। তাহলে মানে কি, দেখা যাবে কয়েকদিন পর কোনো অ্যান্টিবায়োটিকই তোমার শরীরে আর কাজে লাগবে না। যেটা একদম বাস্তব কথা। আমরা যেভাবে আমাদের পরিবেশকে ব্যবহার করছি, আলটিমেট রেজাল্ট এটাই হবে, কোনো অ্যান্টিবায়োটিক তোমার শরীরে আর কাজ করবে না এবং দেখা যাবে কোনো ওষুধও পাচ্ছ না, বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে। এটা কিন্তু খুব দেখা যায়। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যখন আমরা এই যে কেউ অসুস্থ হলে দল বেঁধে মানুষকে দেখতে যে এই কাজটা করা যাবে না। এতে কি হয় জানো, রোগীর অসুস্থতার পরিমাণটা আরো বেড়ে যায়। 1 থেকে 2 জন থাকতে পারো, সেই ক্ষেত্রে রোগীর কাছে যাওয়ার আগে অবশ্যই তোমার নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে হাত ঠিকভাবে ধুয়ে তারপর যেতে হবে এবং সাবানটা ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু তোমার অ্যালকোহল বেশি যুক্ত সাবানটা ব্যবহার করতে হবে যেন রোগ জীবাণু না থাকে। ঠিক আছে, তো এইসব বলে রাখলাম, যেহেতু আজকের ক্লাসে আমাদের অত বেশি পড়া নেই, তো এইসব কিছু ইনফরমেশন আমাদের জানাটা প্রয়োজন। তাই আমাদের পরিবেশটাকে যথাযথভাবে ব্যবহার করা জানতে হবে, শিখতে হবে। ঠিক আছে, ওকে। এবং আধুনিক পদ্ধতিতে অস্ত্রোপচারও করতে পারি যদি তার বৃক্কটা পুরোপুরি নষ্ট হয়। যদি আংশিক নষ্ট হয় সেই ক্ষেত্রে ডায়ালাইসিস, পুরো নষ্ট হলে তো সেটাকে ট্রান্সপ্ল্যান্ট করা ছাড়া আর কোনো ব্যতিক্রম থাকে না। পরবর্তীতে আসি আরেকটা সিকিউ, সেটা কি লিখা, হাবিব একজন ডায়াবেটিক রোগী, কিছুদিন হলো সে তার কোমরের পেছনে, এই যে দেখো কিডনি রোগীদের সিমটম গুলা কি হয়ে থাকে, কোমরে ব্যথা হয়। কিন্তু আবার এমন ভাববো না আপু সব কোমরে ব্যথায় কি না, সেই কোমরে ব্যথাটা অন্যরকম হয়ে থাকে। তোমার ইউরিনেশন অর্থাৎ মূত্র ত্যাগের প্রক্রিয়াটাও একই রকম হবে না এবং তোমার তলপেটেও অনেক ব্যথা হবে, জ্বর হবে। তলপেটে ব্যথা, জ্বর হওয়া, কোমরের পেছনে ব্যথা হওয়া, অর্থাৎ এই অংশটাতে, তোমার কোমরের এই অংশটাতে ব্যথা হবে। আবার কোমরের এই মাঝ বরাবর কিন্তু ব্যথা হবে না, সেটা আবার মেরুদণ্ডের ব্যথা, বেশিক্ষণ ফোন টিপলে বসে বসে সেই জন্য ব্যথা করে। আর যদি কিডনির সমস্যা হয় সেই ক্ষেত্রে এই অংশটাতে ব্যথা করবে। ঠিক আছে, মেরুদণ্ডের 2 পাশের অংশটাতে। তার মানে কি, তার কিডনির সমস্যা কিন্তু হয়ে যাচ্ছে। এবং ডাক্তার তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে হাবিবের দেহের রক্ত পরিশোধনকারী 2টি অঙ্গ অকেজো হয়ে গেছে, অর্থাৎ তার কিডনি নষ্ট হয়ে গিয়েছে। পেলভিস কি, পেলভিস কি আমরা বলেছি না যে হাইলাসের ভেতরে যে গহ্বর থাকে, ফাঁকা জায়গা থাকে, সেটাকে আমরা কি বলি, পেলভিস বলি। অসমো রেগুলেশন কি, এটা নিয়ে আমরা সামনে আরো আলোচনা করব। তারপর আসি হাবিবের অকেজো 2টি অঙ্গের গঠন, এই যে চিত্র, গঠন বললেও চিত্র সহ ব্যাখ্যা করবা ফুল নম্বর পেতে চাইলে। পরবর্তীতে কি হাবিবের প্রতি ডাক্তারের উপদেশ দেওয়ার চিকিৎসা সম্পর্কে বলো। আচ্ছা, অসমো রেগুলেশন হচ্ছে আমাদের শরীরে পানি কতটুকু খাচ্ছি না খাচ্ছি, পানির এই শোষণটা, পরিমাণটা সেটা যেন ঠিক থাকে, সেটাই নিশ্চিত করার প্রক্রিয়াকে আমরা বলে থাকি অসমো রেগুলেশন। 2টি অঙ্গাণু, এই যে দেখো চিত্রটা আঁকলাম, তারপর আমি ব্যাখ্যা করলাম, এতে কিন্তু তুমি ফুল মার্কসটা পেয়ে যাচ্ছ। শুরুর দিকে একটু ছোট্ট করে বৃক্কটা দেখতে কেমন হয়, সিমের বিচির মতো হয়, তারপরে তার অংশগুলা ব্যাখ্যা করবা, মেডুলা কি, সংগ্রাহক নালিকা দিয়ে কিভাবে রেনাল পিরামিড তৈরি হচ্ছে, বাইরের অংশটা উত্তল, ভেতরেরটা অবতল, অবতল অংশের ভাঁজকে আমি হাইলাম বলি, হাইলামের ভেতরে যে গহ্বর সেটাকে আমি পেলভিস বলি। এছাড়াও এর মধ্যে ইউরেনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ থাকে, যেটাকে আমি কি বলি, নেফ্রন বলি। এর পরবর্তীতে কি, এর বাহিরের যে আবরণটা সেটা কি হয়ে থাকে, তন্তুময় হয়ে থাকে এবং তন্তুময়টাকে আমরা কি বলি, ক্যাপসুল বলি, এবং তার ভেতরের যে অংশটা সেটাকে আমরা কি বলি, কর্টেক্স বলি। তাই তুমি যখন সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করবা, তুমি চিত্রটা তো অবশ্যই আঁকবা এবং পরবর্তীতে কিন্তু এই ব্যাখ্যাগুলো করতে হবে। আচ্ছা, এরপরে চলে আসি, এই যে দেখো সুন্দর মতো লেখা আছে এখানে, এগুলো আমরা সুন্দর করে ব্যাখ্যা করে দিব। পরবর্তীতে আসি, এই যে দেখো ডাক্তারের দেওয়া উপদেশটা, যে পদ্ধতি সম্পর্কে তুমি কি মনে করো যে হাবিবকে ডক্টর যে পরামর্শটা দিল সেটা কি তার জন্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, সেই বিষয়টা নিয়ে। যেমন তার যেহেতু 2টা কিডনি অকেজো হয়ে গেছে, মানে অকেজো মানে কি, আর কোনো কাজই করছে না, তার মানে এটাকে আমি যদি কৃত্রিম প্রক্রিয়া অর্থাৎ ডায়ালাইসিসের মাধ্যমে যদি সেটাকে আমি ঠিক করার চেষ্টা করি, সেটা কিন্তু পুরোপুরি কাজ করবে না। তাই আমরা কি করব, সেটাকে আমি ট্রান্সপ্ল্যান্ট করব বা প্রতিস্থাপন করব। এবং প্রতিস্থাপন কিন্তু এমন না যে আচ্ছা ঠিক আছে নিকট আত্মীয়টা প্রতিস্থাপন করলে
আমার বাবা মারটা আমার শরীরে বসালেই হবে এরকম কিন্তু কোনো কথা নেই। তোমার কিন্তু টিস্যু ম্যাচ হতে হবে। আমরা দ্বিতীয় অধ্যায় পড়েছিলাম না, টিস্যু কোষগুলা মিলে মিলে টিস্যু হয়, এরকম টিস্যুগুলা মিলে কিন্তু আমাদের এক একটা অঙ্গ তৈরি হয়। তাই এই অঙ্গগুলাকে তুমি যখন প্রতিস্থাপন করবে, তোমার টিস্যু দেখা খুব গুরুত্বপূর্ণ, তোমার ব্লাড গ্রুপিং দেখা খুব গুরুত্বপূর্ণ, তোমার শরীরে ইলেকট্রোলাইট অর্থাৎ সোডিয়াম পটাশিয়ামের পরিমাণ কিরকম অবস্থায় আছে, এই নানাবিধ জিনিস, হাজারটা জিনিস চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু আমরা ট্রান্সপ্ল্যান্ট করে থাকি। ঠিক আছে? এমন না যে আমার আত্মীয় স্বজন মানেই তারটা আমার শরীরে কাজে লাগবে, না না না, তোমার বাবা মারটাও তোমার কাজে না, মানে তোমার ঠিকভাবে প্রতিস্থাপন না হতে পারে, কারণ টিস্যুতে ভ্যারিয়েশন থাকতে পারে, আমরা কেউ একদম হুবহু একই রকম না। তো সেটা খুঁজে বের করতেও অনেক সময় লাগে। তো সেরকম পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু আমরা এরকম প্রতিস্থাপনটা করতে পারি। এই যে টিস্যু ম্যাচ করে কিনা সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের আজকের এই ক্লাসটা অর্থাৎ অধ্যায় 8-এর প্রথম অংশের ক্লাসটা এই পর্যন্তই ছিল। তো আশা করি তোমরা প্রত্যেকটা টপিক বুঝতে পেরেছো। আবার যদি ছোট্ট করে বলি, আজকে আমরা যা যা শিখলাম, প্রথমে আমরা শিখেছি কি রেচন প্রক্রিয়া কি, রেচন তন্ত্র কি, রেচনের তন্ত্রের মূল অঙ্গ কি বৃক্ক, বৃক্কের গঠন শিখলাম। তার পরবর্তীতে আমরা শিখলাম যে বৃক্কের আসলে কাজটা কি, এরপর কয়েকটা এমসিকিউ সলভ করে আমরা সিকিউ সলভ করেছি। তো তোমরা কি সবকিছু বুঝতে পেরেছো কিনা একটা ঝটপট পোলের মাধ্যমে আপুকে জানিয়ে দাও। ওকে, দেখি, বতে বৃক্ক, বতে বাই বাই। তো আমাদের আজকের ক্লাসটা বৃক্ক রিলেটেড বাই বাই ছিল। তো আশা করি তোমরা কি বুঝতে পেরেছো, তোমরা কি পোলটা পাওনি এখনো? একটা সেকেন্ড দাঁড়াও, এরকম তো হওয়ার কথাই না। এখন গিয়েছে, কি ব্যাপার? ওকে, আচ্ছা, সামহাও পোলটা যাচ্ছে না। তো আশা করি তোমরা পুরো টপিকটা ঠিকভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, বৃক্ক যেমন তেমনি বাই বাই। আর আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা ফিডব্যাক দিবে, তোমাদের যে এসএসসি 27-এর যে গ্রুপটা আছে জানিয়ে দিও যে আজকের ক্লাসটা কেমন লেগেছে, কোন অংশটা বেশি ভালো লেগেছে, চিত্রটা কেমন হয়েছিল, ঠিকভাবে আঁকতে পেরেছে কিনা সেটা আপুকে জানিয়ে দিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের যত্ন নিও, আর বেশি বেশি করে পানি খাবে, তরল খাবে, যেন কি ঠিক থাকে, কিডনি ঠিক থাকে। ওকে, বাই বাই।